আচ্ছা, তো আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এবার এইটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশান গোছের আর কি, ঠিক আছে, যেটা আমি বলার চেষ্টা করছি। এইটাতে আমি অ্যাকচুয়াল চ্যাপ্টারটা স্টার্ট করছি না, আমি একটা ইন্ট্রোডাকশানের গোছের একটা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে গিয়ে দেখো, উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই পরপর ভিডিওগুলোর যে আমি একবারে এক একটা চ্যাপ্টার একটা পুরো ভিডিওর মধ্যেই বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, যাতে করে আমার ক্লাস 11-12-এর যে ফিজিক্স আর ম্যাথসের সিলেবাসটা, প্রথমত পরবর্তীকালে হয়তো আমি কেমিস্ট্রিটাও করবো, সেটা আমি আপাতত জানি না, চেষ্টা করছি। তো ফিজিক্স আর ম্যাথসের যে পার্টটা আছে সেইটা আমি ক্লাস 11-12টা পুরো এরকম গোটা ভিডিওর মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করার চেষ্টা করছি। তো প্রথম ভিডিওতে আলটিমেটলি ফার্স্ট চ্যাপ্টার দিচ্ছি অবভিয়াসলি, তো সেটা তো একটা হিসেব। এবার হতে পারে না এটা ফার্স্ট ভিডিও দিচ্ছি, এটা অনেক লম্বা ভিডিও হতে চলেছে, বিকজ একটা চ্যাপ্টার পুরোটার মধ্যে আছে, ঠিক আছে না, তার সাথে অঙ্ক ফঙ্কগুলো এর মধ্যে রয়েছে। তো এবার এই ভিডিওটা যদি কেউ মানে যারা দেখবে আর কি, তাদের অনেক ইস্যু মনে হতে পারে যে যে একটার মধ্যে পুরোটা কম্পাইল্ড আছে, এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বা কিছু ক্ষেত্রে হয়তো আমি খুব স্পিডে আলটিমেটলি কোনো কিছু বুঝিয়ে দিয়েছি, হতে পারে যে বোঝানোটা ঠিক মানে হয়তো অনেকটা প্রপার হয়নি, ঠিক আছে না, একটু অন্যরকমভাবে বোঝালে ভালো হতো, বা ওই জায়গাটা একটু বেশি বেশি সময় দিতে হতো, বা আস্তে আস্তে বললে একটু বেটার হতো, বা অঙ্কগুলোকে অন্যভাবে করা যেতে পারতো, হ্যান ত্যান। তো এইসব অনেক রকমের ইস্যু থাকতে পারে, ঠিক আছে না, সেইগুলো তোমরা ভিডিওটা দেখে যদি যা যা ইস্যু থাকবে সেটা দয়া করে একটু জানিও, তাহলে আমি জিনিসটা আরও বেটার করে করতে পারবো, ঠিক আছে না। এটা একটা হিসেব। আর এরপরে কথা হচ্ছে গিয়ে এই ভিডিওটা যদি এটা মানে এই ভিডিওটা আমি তৈরি করছি, তার কারণ হচ্ছে গিয়ে দেখো, উদ্দেশ্য হচ্ছে গিয়ে যত এক তো হচ্ছে গিয়ে বোর্ডসের এক্সাম, কিন্তু দেখো আমরা সবাই জানি বোর্ডসের এক্সামে সেরকম কোনো সিগনিফিকেন্স তো নেই, যেটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে না। এবার জোর করে চেঁচামেচি করে তো লাভ নেই, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে বোর্ডসের এক্সামের মতন হয়, তোমাকে একটা সার্টিফিকেট জোগাড় করার জন্য ভালো নাম্বার পেতে হয়, সেটা তো ঠিক আছে। সে তুমি সিবিএসসিতে পড়ো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, আইএসসিতে পড়ো, যেখানেই পড়ো। তো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে যেটা তোমার যেটা দরকার সেটা হচ্ছে কি, তোমার এই কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো আছে, সেটা তুমি ইন্টারন্যাশনাল কোনো কলেজে পড়তে যাও বা আমাদের এখানকার কোনো ভালো কলেজে পড়তে যাও, সেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের তোমার এক্সামস রাখা হয়েছে, ঠিক আছে, সেন্ট্রাল থেকে বা অন্য কোনো সংস্থা থেকে, ঠিক আছে না। তো সেইটার উদ্দেশ্য নিয়ে, সেইটা ক্র্যাক করার উদ্দেশ্য নিয়ে এই সমস্তগুলো তৈরি করা, ঠিক আছে। এবার সেটার জন্য প্রচুর অঙ্ক করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর ধরনের কোয়েশ্চেন আনসার সলভ করতে হবে, সেটার জন্য আমি আলাদা করে সেই ভিডিওগুলো আলাদা করে তৈরি করব। এবার সেইটার মধ্যে যদি আমি আলাদা করে মানে যেটা তোমার মেন চ্যাপ্টার, যেটা কনসেপ্ট বেসিক্যালি, ঠিক আছে না, সেটার মধ্যে যদি আমি সব কিছু করতে যাই তাহলে ঘেটে যাবে হয়তো। কিন্তু আমি যখন আলাদা করে আনবো, সেটাই বা আমি কীরমভাবে আনলে তোমাদের সুবিধা হয় সেটাও একবার বলো, ঠিক আছে না। সেই সব জিনিসপত্রগুলো আমি একসাথে করার চেষ্টা করছি, যাতে করে আমি যত তাড়াতাড়ি সম্ভব পুরো সিলেবাসে শেষ করতে পারি, এবং তার সাথে আলটিমেটলি কাজের কাজটাও যেন হয় আর কি। তাহলে সেই ক্ষেত্রে একটা মানে এই যে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা ইন্টারাকশন আর কি, ঠিক আছে না। তো সেইটা থাকা দরকার আর কি, ঠিক আছে। তো সেটার জন্য আলটিমেটলি সুবিধা অসুবিধাগুলো জানানো দরকার, ঠিক আছে। আমি তো আমার মতন করে যাব, ঠিক আছে না। এবার সেখানে অসুবিধা থাকতে পারে, সেটা তোমার কাজে না লাগতে পারে, ঠিক আছে না। তো এবার কাজে না লাগলে আলটিমেটলি কোনো কিছু করা বেকার, তাই না বলো? তো সেই কারণে যেটাই প্রবলেম সেই ভিডিওটা দেখে আলটিমেটলি জানিও। আচ্ছা, আজকে স্টার্ট করছি হচ্ছে গিয়ে ক্লাস 11 ফিজিক্স এর ফার্স্ট চ্যাপ্টার, ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মেজারমেন্ট। ঠিক আছে, তো এইখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রথমে একটা ধারণা যে ফিজিক্স ব্যাপারটা কি, আর তাতে কি আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো ফিজিক্স আছে তো অনেক কিছুই, তার মধ্যে কিছুটা অংশ আমাদেরকে পড়তে হবে ক্লাস 11-12-এ। তো দেখো, ফিজিক্স বলতে কি, ফিজিক্স ইজ দ্য ফান্ডামেন্টাল সায়েন্স অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। ইট ডিলস উইথ ম্যাটার অ্যান্ড এনার্জি অ্যান্ড রিলেশনশিপ বিটুইন দেম। তো এটা তো হচ্ছে দেখো গালভরা কথা আর কি, অনেক কিছু। মানে ফিজিক্স বেসিক্যালি হচ্ছে কি দেখো, এভরিথিং, ঠিক আছে না। তো অল দ্য সায়েন্স দ্যাট ইউ নো, ঠিক আছে না, যা তোমার তুমি জানো বা যা তুমি এরপরে জানবে, সমস্ত সায়েন্সই বেসিক্যালি ফিজিক্স। ঠিক আছে, শুরু হয় সব ফিজিক্স থেকে, তারপর আলটিমেটলি যখন জিনিসপত্রগুলো আরো অনেক বেশি এক্সপ্যান্ড করতে থাকে, তখন সেটাকে আমরা অন্য একটা সাবজেক্ট হিসেবে নাম দিই, কিন্তু সবেরই আলটিমেটলি শুরু হচ্ছে গিয়ে ফিজিক্স। তো যাই হোক, এই যে ফিজিক্স, এই ফিজিক্সকে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি কি, দুটো টাইপে। ঠিক আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, আর হচ্ছে মডার্ন। ঠিক আছে, ক্লাসিক্যাল মানে তো বুঝি যেটা পুরনো অ্যাকচুয়ালি। ঠিক আছে, যার মধ্যে নিউটনিয়ান ফিজিক্স রয়েছে, ঠিক আছে, নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স রয়েছে, থার্মাল ফিজিক্স রয়েছে, অপটিক্স রয়েছে। তো এই থার্মাল ফিজিক্সটা এই বছর আছে, পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে,
অপটিক্সটা পরের বছর আছে, আর ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যেটা সেটাও পরের বছর আছে, ঠিক আছে, আর নিউটনিয়ান মেকানিক্স এই বছর পড়তে হবে। আর মডার্নের মধ্যে আছে দুটো জিনিস, সেটা হচ্ছে কি রিলেটিভিটি আর কোয়ান্টাম। রিলেটিভিটিটা আমাদের সিলেবাসের বাইরে নেই, মানে সিলেবাসের বাইরে বেসিক্যালি। আর কোয়ান্টামটা কিছুটা আমাদের আছে, ঠিক আছে। তো সেটা ক্লাস 12-এ পড়তে হবে, এটা বেশি ইন্টারেস্টিং একটা জিনিস, যখন পড়বে তখন বুঝবে। যাই হোক, তো এবার কথা হচ্ছে গিয়ে যে ফিজিক্সে আমাদেরকে প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার, যে কি কি ফোর্সেস নিয়ে কাজকর্ম করতে হবে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে গিয়ে আছে যেমন ধরো গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস যেটা, তারপর হচ্ছে কি উইক নিউক্লিয়ার ফোর্সেস, আর একটা হচ্ছে গিয়ে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সেস, ঠিক আছে। তো এবার এইগুলো কি কি সেগুলো মোটামুটি তুমি জানো, আইডিয়া আছে যে গ্র্যাভিটি বলতে কি বোঝায়, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা মাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা এই ধরো চার্জ পার্টিকেল যেগুলো সেগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ইউ উইক নিউক্লিয়ার ফোর্স আর হচ্ছে গিয়ে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যে এই যে নর্মালি যে ন্যাচারাল রেডিয়েশন যেগুলো হয় না, যে রেডিও অ্যাক্টিভ যেসব জিনিসপত্র নর্মালি তাদের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভিটির জন্য জিনিসপত্রগুলো ডিকে করতে থাকে, ঠিক আছে না, সেই যে ফিচারটা সেটা হয় হচ্ছে গিয়ে উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য আলটিমেটলি আমরা ওই যে নিউক্লিয়ারের যে নিউক্লিয়াসের যে কম্পোজিশন, মানে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে আর কি, সেটার যে কম্পোজিশন, ঠিক আছে, সেটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করতে পারি আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা আলটিমেটলি প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বাইন্ডিং ফোর্স আছে সেটা হচ্ছে কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। যাই হোক, যেটা এটা নিয়ে যখন ক্লাস 12-এ চর্চা করা হবে তখন না হয় জানতে পারবে, ঠিক আছে, এটা নিয়ে বেশি মাথা মারি লাভ নেই। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব। এবার এর পরের যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে মেজারমেন্ট, ঠিক আছে। এবার কথা হচ্ছে গিয়ে দেখো মেজারমেন্টের দরকারটা কি, দেখো আমরা যখন আলটিমেটলি অঙ্ক করি না তখন আমাদের কাছে যে নাম্বার গুলো থাকে সেই নাম্বার গুলো জাস্ট একটা নাম্বার, বুঝতে পেরেছো। এবার যদি তুমি ফিজিক্স করো তখন তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমার কোনো একটা থিওরি প্রমাণ হতে পারে, ঠিক আছে। এবার সেই এক্সপেরিমেন্ট করার জন্য তোমার কোনো একটা জিনিসকে কোয়ান্টাইজ করতে হবে না, যে কতটা জিনিসটা নিয়ে তুমি কাজ করছো, ঠিক আছে। তো সেটা যতক্ষণ না করতে পারছো ততক্ষণ পর্যন্ত ফিজিক্সটা চালুই হবে না, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এবার তাই যদি আলটিমেটলি হয় তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো নাম্বার একটা মেজারমেন্ট আছে, বুঝতে পেরেছো। তো সেটা একটা হতে পারে, বা হ্যাঁ কনস্ট্যান্ট নাম্বার তো আছে, সেটাও তো আছে, ঠিক আছে। কিন্তু এই মোস্টলি ফিজিক্সটা চালু করার জন্য মেজারমেন্ট দরকার। তো যতক্ষণ মেজারমেন্ট তুমি কোনো কিছু করতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি কোনো এক্সপেরিমেন্ট তুমি করতে পারবে না। তো যেরকম ভাবে আলটিমেটলি অনেকেই এই বিষয়ে কথাবার্তা বলেছেন, যেমন ধরো হচ্ছে যে কেলভিন বলেছেন, when you can measure what you are speaking about and express it in numbers, you know something about it, but when you cannot express it in numbers, your knowledge is of a mere unsatisfactory kind, ঠিক আছে না। এটা হচ্ছে সত্যি কথা, যে তুমি যদি কোনো কিছু মেজার না করতে পারো, ঠিক আছে, এবং তাই দিয়ে যদি আলটিমেটলি কোনো কিছু প্রমাণ না করতে পারো, তাহলে তোমার কথাবার্তা সেরকম কোনো মানে ফিজিক্সের হিসেবে আলটিমেটলি কোনো মানে গুরুত্ব নেই অ্যাকচুয়ালি, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট কনসেপ্ট হচ্ছে যে দেখো দুটো কনসেপ্ট, একটা হচ্ছে যে ইউনিট আর একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবার মাপামাপি করতে গেলে তোমার ইউনিট লাগবে। দেখো ইউনিট একটা খুব সহজ বিষয় আর কি, তুমি সেভাবে চিন্তা করো। ব্যাপারটা কি, যে যে কোনো জিনিসই অ্যাকচুয়ালি ইউনিট। তোমাকে যদি একটা কোনো লেন্থ মাপতে হয় এবং তোমাকে যদি একটা কাঠি দেওয়া হয়, ঠিক আছে না, একটা স্টিক, ঠিক আছে না, এবার সেটাকে তুমি অনেকবার করে আলটিমেটলি ওই জায়গাটা রেখে, বুঝলে তো, তোমার একটা ছোট কাঠি আছে, এইটুকু একটা কাঠি, ঠিক আছে না, এবার সেই কাঠিটা দিয়ে তুমি এটা একবার মাপলে, তারপর ওটাকে আবার ঘোরালে, ঠিক আছে না, ঘুরিয়ে আবার ওটা ওখানে পাতলে, আবার ঘোরালে, আবার পাতলে, এরকম করে করে আলটিমেটলি তুমি যদি করতে থাকো তাহলে আলটিমেটলি বলতে হবে যে এই কাঠিটা যদি মাপি তাহলে আলটিমেটলি কাঠিটার 5 গুণ হচ্ছে গিয়ে লেন্থটা, তাহলে সেটা হচ্ছে তো কাঠিটা তোমার কাছে একটা ইউনিট হতে পারে আর কি, বুঝতে পারছো ব্যাপারটা। তো সেইটা তো হচ্ছে গিয়ে একটা ব্যাপার, যে ওটা হচ্ছে কি ইউনিট। তো যে কোনো জিনিস যেটার মাল্টিপল একটা তোমার মেজারমেন্ট দিতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার ইউনিট। এবার দেখো স্ট্যান্ডার্ডের দরকারটা হচ্ছে কি, এবার তোমার কাছে একটা কাঠি আছে, আমার কাছে একটা কাঠি আছে, তোমার কাঠিটা তোমার মতন, আমার কাঠিটা আমার মতন, ঠিক আছে না। এবার বুঝতেই পারছো যে তোমার কাঠির মাপ আলাদা, আমার কাঠির মাপ আলাদা, ঠিক আছে না, বুঝতে পেরেছো। দুজনের দু রকমের যদি থাকে আর কি, ঠিক আছে। তো এবার সেই নিয়ে যদি মাপতে যাও, তোমার মাপটা তোমার কাঠি অনুযায়ী হবে, আমার মাপটা আমার কাঠি অনুযায়ী হবে, ঠিক আছে। তো আমাদের মধ্যে একটা তর্কাতর্কি হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে সমস্যা। তো সেই কারণে একটা স্ট্যান্ডার্ডাইজ করা দরকার, যে এই যে আমরা কাঠিটার মাপটা এইটাই হবে, যেটাকে আমরা রুলার বলি আর কি, ঠিক আছে, যে 1 মিটারের রুলার বা যাই হোক সেটা যে আমরা রুলার বলি, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তো সেই যে রুলারটা, ওইটাকে আমরা স্ট্যান্ডার্ড বলবো আর কি। যেরকম ভাবে একটা পার্টিকুলার মাপকে আমরা মিটার বলেছি, ওটা স্ট্যান্ডার্ড, বুঝতে পেরেছি ব্যাপারটা। তো এরকম লিখেছি আর কি, মাল্টিপল অফ হুইচ মে বি দ্য মেজারমেন্ট, ঠিক আছে না, সেইটা হচ্ছে গিয়ে ইউনিট, ঠিক আছে না। আর একটা হচ্ছে গিয়ে আ পার্টিকুলার মাল্টিপল অফ ইউনিট কুড বি দ্য স্ট্যান্ডার্ড, এজ এক্সাম্পল কেজি ফর মাস। এবার বুঝতেই পারছো সেটা হচ্ছে কি গ্রামের একটা মাল্টিপল, ঠিক আছে না, সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করেছি, আমরা যখনই মাপবো তখন কেজিতে মাপবো, বুঝতে পেরেছো, মাসের ক্ষেত্রে।
তো এই হচ্ছে কি হিসেব। নেক্সট দেখো আমাদের কাছে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট আছে। এবার দেখো প্রথম যখন ফিজিক্স স্টার্ট হতো তখন এই তিনটে ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে কাজ শুরু হয়েছিল আর কি, লেন্থ, মাস, টাইম। এরপরে আস্তে আস্তে যত ফিজিক্স এগিয়েছে তত আলটিমেটলি লিউমিনাস ইন্টেন্সিটির জন্য, যেমন ধরো ক্যান্ডেলা বা অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এই ধরনের জিনিসপত্র আরো ইমপ্লিমেন্টেড হয়েছে। সেটা তো পরের কথা পরে, ঠিক আছে না? আপাতত আমরা এই তিনটে নিয়ে চর্চা করবো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা ভাবি যে এগুলো অন্য যে কোনো ইউনিট এটা দিয়ে বার করা যায় আর কি, ঠিক আছে? ঠিক আছে, আর যে ইউনিটটা বার করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডিরাইভড ইউনিট, মাথায় ঢুকেছে? তো এই হচ্ছে গিয়ে হিসেব। এবার দেখো নেক্সট আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি ডাইমেনশনাল অ্যানালিসিস, ঠিক আছে? এটা দেখো যে এইখান থেকেই আলটিমেটলি তোমার মোটামুটি প্রশ্ন স্টার্ট হবে আর কি, ঠিক আছে? তো ডাইমেনশনাল অ্যানালিসিস ব্যাপারটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এই ফান্ডামেন্টাল ইউনিটস গুলোকে দিয়ে যখন আমরা কোনো একটা কিছুর একটা ইকুয়েশনের মাধ্যমে, ঠিক আছে না, কোনো একটা মানে ফিজিক্যাল কোয়ান্টিটির একটা বেসিক্যালি ডাইমেনশন আমরা তৈরি করি না, ওগুলোকে মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করে, তাহলে সেটাকে আমরা বলে নিচ্ছি ডাইমেনশন। বুঝতে পেরেছি? দেখো, হাউ টু ফাইন্ড দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। রাইট দ্য ফর্মুলা। প্রথমে আমি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ফর্মুলাটা লিখবো, ঠিক আছে? তারপরে যেমন ধরো আলটিমেটলি ভেলোসিটি মানে হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, ঠিক আছে, সেটা আমরা লিখলাম। তারপরে আমরা লিখবো রাইট ইট ইন টার্মস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবার ডিসপ্লেসমেন্ট ওভার টাইম, ডিসপ্লেসমেন্টের জন্য আমি বলবো যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে গিয়ে এল, বিকজ ওটা লেন্থ, তো শর্টে আমরা এল লিখছি, ঠিক আছে না? সেরকম লিখবো। আবার নিচে আলটিমেটলি আছে টাইম, তো সেটার জন্য আমি বললাম যে ক্যাপিটাল টি দিলাম সেখানে আর কি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেটা লিখলাম, ঠিক আছে? তারপরে আলটিমেটলি যেরকম আর কি এটাকে আমি রিপ্লেস করলাম আর কি, এম এল টি আই কে যা আছে সেটা দিয়ে রিপ্লেস করলাম। তারপর আলটিমেটলি সবকটাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? এবার ধরো নিচেও একটা এম আছে, উপরেও একটা এম আছে, ঠিক আছে? উপরেরটার একটা এক্সপোনেন্ট থাকবে, নিচের একটা এক্সপোনেন্ট আছে, তাহলে আমরা ল অফ ইন্ডিসেন্স লাগিয়ে টাগিয়ে সেটাকে আমরা একসাথে মানে জড়ো করবো আর কি, ঠিকঠাক হবে। তারপরে জড়ো করে আলটিমেটলি এম এল টি দিয়ে যে ফর্মুলাটা তৈরি হবে না, সেটাকে আমরা ডাইমেনশন বলছি। বুঝতে পারছো ব্যাপারটা? আমি এক্সাম্পল সব দিয়েছি। যেমন ধরো হচ্ছে কি প্রেশার, প্রেশার মানে হচ্ছে কি থ্রাস্ট বাই এরিয়া। তো থ্রাস্ট তো হচ্ছে কি ফোর্স, তাহলে ফোর্সের জন্য এফ লিখেছি আর এটার জন্য আমি এ লিখেছি। এবার ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তো মাস পেয়ে গেছি, মাস একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে? তো মাস পেয়ে গেছি। আর অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে গিয়ে যে তোমার ডিস্টেন্স ডিভাইড বাই টাইম স্কোয়ার, তাই না বলো? বা ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম স্কোয়ার, বা বলতে পারো যে মানে ভেলোসিটির রেট অফ চেঞ্জ আর কি, এরকম ভাবে চিন্তা করো। তাহলে সেটা তুমি যদি লেখো তাহলে কি হবে? উপরে আলটিমেটলি একটা ডিস্টেন্স আছে আর নিচে হচ্ছে গিয়ে টাইমের স্কোয়ার রয়েছে, তাই না বলো? তাহলে মোদ্দা কথা যেটা আমি লেখো সেটা এল টি দি পাওয়ার মাইনাস টু হবে না, এল ডিভাইড বাই টি স্কোয়ার ছিল, টিটাকে যদি মানে পার্টটাকে যদি উপরে তোলো তাহলে টি দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে। তাহলে গোটা ব্যাপারটা কি হবে? এম এল টি দি পাওয়ার মাইনাস টু আর ডিভাইডেড বাই কি হচ্ছে নিচে আছে হচ্ছে গিয়ে এরিয়া, এরিয়া মানে হচ্ছে গিয়ে লেন্থের স্কোয়ার, তো সেই কারণে লিখেছি এল স্কোয়ার। এবার গোটা ব্যাপারটা দেখো, উপরে একখানা এল আছে, এই যে এখানে বলেছে না যে আলটিমেটলি কালেক্ট দ্য টার্মস, ঠিক আছে? তাহলে উপরে যদি আমি এটাকে তুলি তাহলে এল টু পাওয়ার মাইনাস টু হবে, আর এখানে এল টু পাওয়ার ওয়ান আছে, ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না বলো? তো সেটা আমি করেছি। তাহলে এম এল টু পাওয়ার মাইনাস ওয়ান টি টু পাওয়ার মাইনাস টু হচ্ছে গিয়ে তোমার প্রেসারের ডাইমেনশন। মাথার উপরে ব্যাপারটা। সিমিলারলি চার্জের জন্য আমি বলতে পারি কারেন্ট টু টাইম, তাহলে হচ্ছে গিয়ে টাইমের জন্য টি, আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তোমার তোমার কারেন্টের জন্য হচ্ছে গিয়ে আই, ঠিক আছে না? তো টাইম ইন্টু আই হয়ে গেল হচ্ছে গিয়ে চার্জ, এভাবে লিখতে পারো, ঠিক আছে? এবার কিছু জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে ডাইমেনশনলেস ভ্যারিয়েবল, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ইন রেডিয়ান, ঠিক আছে? তো দুটো, এবার উপরে হচ্ছে গিয়ে আর্ক আছে, ঠিক আছে, আর নিচে হচ্ছে গিয়ে রেডিয়াস আছে, ঠিক আছে? এবার এই দুটোই আলটিমেটলি তো এই সেমই জিনিস, তাই না? তো কেটে কুটে যাবে আলটিমেটলি। তো কেটে সব দুটো যদি ডাইমেনশন কেটে যায় তাহলে আলটিমেটলি দুটো নাম্বার হবে, তাই না? সেই কারণে ওটাকে ডাইমেনশনাল লেস বলা হচ্ছে। আর তারপরে হচ্ছে কি যেমন ধরো স্পেসিফিক গ্র্যাভিটি, সেম জিনিস, ঠিক আছে? উপরেও একটা তোমার ডেন্সিটি আছে, নিচেও একটা ডেন্সিটি আছে, কেটে কুটে আলটিমেটলি ডাইমেনশনলেস হয়ে যাবে। আবার কিছু ক্ষেত্রে আছে হচ্ছে গিয়ে ডাইমেনশনাল কনস্ট্যান্ট আছে, ঠিক আছে না? এইগুলো হচ্ছে গিয়ে হ্যাজ ডাইমেনশন বাট উড নট চেঞ্জ, ঠিক আছে না? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, বোল্টসম্যান কনস্ট্যান্ট সেরকম। আবার ডাইমেনশন লেস যে কনস্ট্যান্ট রয়েছে সে হচ্ছে গিয়ে যেমন ধর হচ্ছে যে নাম্বার আর কি, পাই ওয়ান টু থ্রি। দেখো ডাইমেনশন কনস্ট্যান্টের কিন্তু যেটা কনস্ট্যান্ট, বাট এটা কিন্তু আলটিমেটলি একটা ডাইমেনশন রয়েছে, ঠিক আছে? এখানে যেমন ডাইমেনশনটা কেটে যাচ্ছে, এখানে কাটবে না আর কি ডাইমেনশনাল কনস্ট্যান্টটা, ঠিক আছে? সেটা আমি মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, ঠিক আছে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমরা পাচ্ছি কি? এবার বেসিক্যালি দেখো আমি এখানে লিখেছি ফিজিক্যাল কোয়ান্টিটিস অফ দ্য সেম ডাইমেনশন ক্যান অনলি বি অ্যাডেড অর সাবট্রাক্টেড। এবার এটা বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু জাস্ট তুমি চিন্তা করো, জাস্ট তুমি আলটিমেটলি আপেলের সাথে আপেল যোগ করতে হবে, আপেলের সাথে কলা তো আর যোগ করতে পারবে না, বুঝতে পারছো?
সোজা কথা, একটা আপেল আছে, তোমাকে যদি আরেকটা আপেল দেওয়া হয়, তাহলে তোমাকে দুটো আপেল আছে, তাই না বলো? এবার তুমি তোমাকে একটা আপেল আছে, তোমাকে যদি কলা দেওয়া হয়, তাহলে তোমার দুটো দুটো ফল আছে, ঠিক না? কিন্তু আলটিমেটলি আপেলের সাথে তোর কলা যোগ করতে হবে না, সেটা হচ্ছে এই কথা। এটাই বেসিক্যালি বলছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, যে তোমার যদি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, তবেই আলটিমেটলি তাকে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, আদারওয়াইজ করতে হবে না, ঠিক আছে? তো এবার এটার অনেক মানে কার্যকারিতা আছে আর কি, বুঝতে পারছি, ইউসেজ অফ ডাইমেনশনাল ইকুয়েশন। তো কি কি কার্যকারিতা আছে? তার মধ্যে একটা হচ্ছে চেক দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন, ঠিক আছে? তো দেখো, ধরো তোমাকে বলা হয়েছে যে টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 π√L/g, সেটা হওয়ার কথা, ঠিক আছে? এবার সত্যি কি সেটা হওয়ার কথা? তুমি যদি কারেক্টনেসটা চেক করো, কিভাবে চেক করবে? তো আমি প্রথমে চিন্তা করছি, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে 2 π√L/g, এবার দেখো 2 π তো হচ্ছে কি একটা জাস্ট নাম্বার, এটা কোনো ডাইমেনশন ফাংশন নেই, সেটা একটু বাদ দাও তাহলে। আর এখানে হচ্ছে কি এটা √L/g আছে, তাহলে বেসিক্যালি √L/√g আছে, তাই না বলো? তাহলে L⁻²⁻² হবে। আর নিচে হচ্ছে গিয়ে জি মানে হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন একটু আগে আমরা দেখলাম L⁻² হয়, তাহলে নিচে আমি L⁻² লিখেছি ½ আর উপরে আছে শুধু এল আছে ½ এবার আমাকে সব কটাকে একসাথে জড়ো করতে হবে, তাহলে L⁻½ উপরে চলে গেল, ঠিক আছে না? তাহলে তুমি কেটে কেটে জিরো হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে তুমি বুঝতেই পারছো এখানে কেটে যাবে না, L⁻½ ইন্টু L⁻½ কেটে গেল, তো গেল গিয়ে ওটা। তার এইটা বেসিক্যালি আমি এই দুইটাকে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি, তাহলে শুধু T⁻1 নিচে পড়ে থাকবে, উপরে তুললে শুধু টি পড়ে থাকবে, তাহলে ওভারঅল থাকলে হচ্ছে কি শুধু টি, তাই না? তো সেটাই তো হওয়ার কথা, দেখো লেফট হ্যান্ড সাইডে শুধু টি আছে, তাই না? শুধু টাইম আছে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে হ্যাঁ, তাহলে আলটিমেটলি এইভাবে যদি চিন্তা করি, তাহলে কিন্তু এইটা ইকুয়েশনটা ঠিকঠাক আছে, ঠিক আছে? তারপর যেমন ধরো এখানে বলছে ডিডাকশন অফ রিলেশন এমং ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? বেসিক্যালি কথাটার মানে হচ্ছে গিয়ে যে তোমাকে আলটিমেটলি ওই ইকুয়েশনটাই বার করতে হবে, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ইকুয়েশনটা, ঠিক আছে না? যেরকম আলটিমেটলি তোমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে কি ভেলোসিটি, সেটা যে ইকুয়েশনটা আর কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? সেরকম একটা ইকুয়েশন যদি তোমাকে বার করতে হয়, সেটা সেই রিলেশনশিপটা বার করার কথা বলা হচ্ছে। তো এটার জন্য একটা এক্সাম্পল কি দেখো, বলছে a particle moving in a circular path experiences a central force, ঠিক আছে না? মানে কেন্দ্রের দিকে, ঠিক আছে? তো ফোর্স F, ঠিক আছে? The magnitude of this force depends upon mass m and the speed v of the particle and the radius r of the path. Deduce a formula for F using the method of dimension, ঠিক আছে? তো এবার দেখো এইখানে যে বলেছে the magnitude of this force depends upon mass m, তারপর স্পিড v, আবার বলছে পার্টিকেল v of the particle and the radius r of the path, ঠিক আছে? এইসব যে বলেছে, তা আমরা লিখতে পারি আর কি, যদি তাই হয় তাহলে আমি বেসিক্যালি লিখতে পারি f is proportional to all this, তাই না বলো? m v r সব লিখতে পারি, তাই না? এবার প্রপোর্শনালিটি তো বলছি, ঠিক আছে? এবার যদি আমি এটাকে একটা মানে ইকুয়েশন দাঁড় করাতে চাই, তাহলে ইকুয়াল টু দিতে হবে, তার জন্য একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা ধরো কে মাল্টিপ্লাই করেছে। এবার ঠিক কতটা, ঠিক আছে না? মানে এটা রিলেটেড টু মাস বলেছে, রিলেটেড টু ভি বলেছে, রিলেটেড টু আর বলেছে, কিন্তু ঠিক কতটা সেটা আমরা জানি না, ঠিক আছে? তো তার জন্য আমি ধরে নিয়েছি যে এন টু দি পাওয়ার এ হবে হয়তো, ভি টু দি পাওয়ার বি আর আর টু দি পাওয়ার সি হবে হয়তো, আমি জানি না, ঠিক আছে? এবার আমি এটাকে বার করার চেষ্টা করবো। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আমার কাছে কি আছে, এফ, ঠিক আছে না? তো এফ মানে কি, ঠিক আছে না? ফোর্স মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তো মাসের জন্য এম লিখেছি আর অ্যাক্সিলারেশন জন্য এল টু দি পাওয়ার মাইনাস লিখেছি, যেটা অলরেডি আমরা পড়েছি, জানি, ঠিক আছে? এবার রাইট হ্যান্ড সাইডটা একটা করে বার করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে গিয়ে বলছে মাস, তো মাস তো আলটিমেটলি যদি আমি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আচ্ছা মাসের জন্য এম লিখে দিলাম, তো এম টু দি পাওয়ার এ চলবে, আর ভি হচ্ছে গিয়ে এল টু দি পাওয়ার -1, মানে লেন্থ বাই টাইম হবে, তো তাহলে এল টু দি পাওয়ার -1 সেটা লিখে দিলাম, সেটা টু দি পাওয়ার বি, ঠিক আছে না? আর আর যেটা, ঠিক আছে না, আর তো হচ্ছে লেন্থ, ঠিক আছে, সেটা সঙ্গেই রয়েছে, ঠিক আছে না, ডিভাইড নেই, তাহলে আর টু দি পাওয়ার সি, তাহলে এখানে লিখে দিচ্ছি এল টু দি পাওয়ার সি, ঠিক আছে? তো এবার আমি যদি এটাকে এরকম সবকটাকে জড় করতে হয়, তাহলে আলটিমেটলি এইখানে তো আমার একটা এম দেখতে পাচ্ছি, এম টু দি পাওয়ার এ, আর কোথায় এম, তাহলে এম টু দি পাওয়ার এই রইলো, এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, তো এখানে এল টু দি পাওয়ার বি আর এখানে এল টু দি পাওয়ার সি, জড় করলে বি প্লাস সি হয়ে যাবে, তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি এখানে লিখে ফেললাম। আর এখানে টি টু দি পাওয়ার বি আছে, কিন্তু এখানে মাইনাস আছে, টি টু দি পাওয়ার মাইনাস বি হবে। এবার দেখো আমি যদি কম্পেয়ার করি, ঠিক আছে, যেটা আমি এখানে করেছি, এখানে এইখানে আলটিমেটলি আছে এম টু দি পাওয়ার এ আর এখানে আছে এম টু দি পাওয়ার 1, তাহলে এ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, তাই না? সিমিলারলি দেখো বি প্লাস সি ইকুয়ালস টু 1 হয়ে যাবে, এখানে এখানে 1 আছে, ঠিক আছে, তো সেটা লিখেছি। আরেকটা আছে হচ্ছে কি এইখানে দেখো যে টি টু দি পাওয়ার মাইনাস বি আছে এইখানে, আর এখানে টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে বি ইকুয়ালস টু 2 হয়ে গেল, তাই না? এবার সেটা যদি আমি এখানে বসাই, তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে যে 2 প্লাস সি ইকুয়ালস টু 1, তাহলে সি ইকুয়ালস হচ্ছে -1, এ টু দি এ ইকুয়ালস টু 1 পেয়ে গেছিলাম। এবার যদি আমি সবকটা এইখানে বসিয়ে দিই না, এ ইকুয়ালস টু 1, ঠিক আছে না, বি ইকুয়ালস টু 2 আর সি ইকুয়ালস টু -1, তাহলে বেসিক্যালি দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে কে ইন্টু
এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে না? তো সেন্ট্রিপিটাল ফোর্স যেটা হয় আর কি ভিতরের দিকে, যেটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি, তো সেটার ফর্মুলাটা আমরা জানি যে এম ভি স্কোয়ার বাই আর ই হয়, ঠিক আছে? এবার যদি তুমি না জানো, পরের চ্যাপ্টারে তুমি জানতে পারবে, সেটা নিয়ে চাপ নেই, বাট মোদ্দা কথা হচ্ছে কি আমরা ঠিকঠাকই করতে পেরেছি জিনিসটা, ঠিক আছে? নেক্সট দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে a gas bubble from an explosion underwater oscillates with a period proportional to p to the power a, d to the power b, e to the power c, where p is the static pressure, d is the density, and e is the total energy of the explosion. Find the values of a, b, and c. ঠিক আছে, এবার ফাইন্ড দ্য ভ্যালুস অফ a, b, and c করতে বলেছে, কিন্তু তোমাকে জাস্ট বি সি করে আলটিমেটলি ইকুয়েশনে তারপর তুমি সেটাও করতে পারছো, তাই না? বলো, হয়ে গেলি তো হয়ে গেল। এবার বলেছে তো আলটিমেটলি যে টাইম পিরিয়ডের সাথে এইটা রিলেটেড, ঠিক আছে? তাহলে টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু, এইটা বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে আলটিমেটলি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই হয়ে গেল। এইবার আলটিমেটলি আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবো, তো লেফট হ্যান্ড সাইডে তো শুধু আলটিমেটলি টি বসে যায়, তাহলে এন টু দি পাওয়ার জিরো, এন টু দি পাওয়ার জিরো ইন্টু টি হয়ে যাবে, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে কি কি আছে একটা একটা করে করি। তো প্রথমে পি আছে, পি মানে হচ্ছে কি প্রেশার, তো প্রেশার মানে কি ফোর্স বাই এরিয়া, মানে থার্স্ট বাই এরিয়া। তো ফোর্সের জন্য এম এল টু দি পাওয়ার মাইনাস টু এরকম করে এসেছি, আর এরিয়া মানে হচ্ছে কি এল স্কোয়ার। এইটাকে আলটিমেটলি যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে এল টু দি পাওয়ার ওয়ান আর এল টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে, তাই না? বলো, তাহলে এটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, এটা প্রেশারের ক্ষেত্রে হলো, ঠিক আছে? তাহলে পি টু দি পাওয়ার এ ছিল, তাহলে সবকটার মধ্যে যদি বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি হয়ে যাবে এটার উপরে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার হয়ে যাবে হচ্ছে গিয়ে মাইনাস এ, আর এখানে মাইনাস টু আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু এ হয়ে যাবে। এটা হলো প্রেশারের ক্ষেত্রে। সিমিলারলি ডেন্সিটির ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে হয়ে যাবে মাস বাই ভলিউম। তাহলে উপরে মাস আছে, মাসের জন্য এম বসিয়ে দিলাম, আর নিচে এল কিউব আছে, সেটার জন্য এল টু দি পাওয়ার মাইনাস থ্রি বসিয়ে দিলাম। এবার সেইখানে টু দি পাওয়ার বি ছিল, তাহলে আলটিমেটলি হবে এম টু দি পাওয়ার বি আর এল টু দি পাওয়ার মাইনাস থ্রি বি। তো সেটা হলো, ঠিক আছে? সিমিলারলি এবার এইখানে আছে হচ্ছে গিয়ে ই, ই মানে হচ্ছে কি এনার্জি, এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক এনার্জি তো ইকুইভ্যালেন্ট, তাহলে ওয়ার্ক মানে হচ্ছে গিয়ে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে না? যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স মানে হচ্ছে গিয়ে একটু আগে করেছি এম এল টু দি পাওয়ার মাইনাস টু ফোর্সের জন্য, আর ডি তো হচ্ছে গিয়ে শুধু এল। এবার যদি অ্যাকুমুলেট করি, তাহলে এল এল স্কোয়ার হয়ে যাবে, আর টু দি পাওয়ার মাইনাস যেরকম ওয়ানে থাকবে আর এম যেরকম ওয়ানে থাকবে। এবার এটা টু দি পাওয়ার সি হতো, টু দি পাওয়ার সি করে দিচ্ছি, তাহলে এম টু দি পাওয়ার সি এল টু দি পাওয়ার টু সি টু দি পাওয়ার মাইনাস টু সি হয়ে গেল, ঠিক আছে? এবার সবকটা যদি পি টু দি পাওয়ার টু দি পাওয়ার বি আর ই টু দি পাওয়ার সি সবকটা যদি একসাথে লিখে দিই, তারপর আলটিমেটলি ল অফ ইন্ডিসিস করে এখানে এম টু দি পাওয়ার এ আছে, এখানে এম টু দি পাওয়ার বি আছে, এখানে এম টু দি পাওয়ার সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে লিখে দিলাম। এল টু দি পাওয়ার মাইনাস এ আছে, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি বি আছে, আর এল টু দি পাওয়ার টু সি আছে, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস থ্রি বি প্লাস টু সি হয়ে যাবে। আর টি টু দি পাওয়ার মাইনাস টু এ আছে, আর এখানে টু দি পাওয়ার মাইনাস টু এ টু সি আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস টু এ মাইনাস টু সি হয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইবার আমি এইটার সাথে লেফট হ্যান্ড সাইডটা যদি কম্পেয়ার করি, তাহলে আমি বুঝতে পারছি লেফট হ্যান্ড সাইডে এম টু দি পাওয়ার জিরো ছিল, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো লিখেছি। আর এইখানে দেখো এল টু দি পাওয়ার জিরো ছিল, তাহলে এই যে এল টু দি পাওয়ার যেটা আছে আর কি মাইনাস এ মাইনাস থ্রি বি প্লাস টু সি, সেটাও ইকুয়াল টু আলটিমেটলি জিরো হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানেও জিরো আছে, আর টি এখানে ওয়ান আছে, আর এইখানে কি আছে, এইখানে আলটিমেটলি আছে মাইনাস টু এ মাইনাস টু সি, তাহলে সেখানে সেটা লিখে দিয়েছি, ঠিক আছে? কোথায় লিখেছি সেটা, মাইনাস টু সি, সরি, মাইনাস টু এ মাইনাস টু সি ইকুয়াল টু, এখানে ওয়ান আছে তাই ওয়ান লিখে দিয়েছি। এবার এইগুলোকে বসে বসে আমি সলভ করেছি, ঠিক আছে? তুমি পজ করে দেখতে পারো কোনভাবে সলভ করেছি, ঠিক আছে? এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো ছিল, এইটা এইখানে আলটিমেটলি আছে মাইনাস টু এ মাইনাস টু সি ইকুয়াল টু ওয়ান, বলে একটা একটা করে লিখেছি, ঠিক আছে? যে তোমার এইখানে এইটা যেটা আছে সেইটা হচ্ছে কি, আমি যদি এপারে নিয়ে যাই, তাহলে টু সি ইকুয়াল টু এ প্লাস থ্রি বি হয়ে যাবে, সেটা এখানে আছে। এবার এই টু সির জায়গায় মাইনাস টু এ মাইনাস টু সির জায়গায় এ প্লাস থ্রি বি বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস, এবার এইসব হয়েছে অর্ডার পরে আলটিমেটলি এ প্লাস বি ইকুয়াল টু একটা মাইনাস ওয়ান বাই থ্রি এসছে। এরকম করে আমি একটা একটা করে সব সলভ করেছি, বুঝতে পেরেছো? তো একটা মাইনাস ওয়ান বাই থ্রি এসছে, ঠিক আছে না, সিটার ভ্যালু, ঠিক আছে? তো সিটার ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান বাই থ্রি এসছে, বিটার ভ্যালু এসছে হচ্ছে গিয়ে ওয়ান বাই টু সলভ করার পরে, আর এইটার ভ্যালু এসছে হচ্ছে গিয়ে মাইনাস ফাইভ বাই সিক্স, ঠিক আছে? এইটা, ঠিক আছে? এইভাবে তুমি এগুলোকে সলভ করতে পারো, সলভ করে দেখতে পারো। তো এইভাবে তুমি আলটিমেটলি ইকুয়েশনটা তুমি দাঁড় করাতে পারো, মাথায় ঢুকে যাবে ব্যাপারটা। নেক্সট ইউটিলিটি দেখো কি আছে, নেক্সট ইউটিলিটি হচ্ছে গিয়ে কনভার্সন অফ ইউনিটস, ঠিক আছে? তো সেটার একটা এক্সাম্পল দিয়ে করি, কনভার্ট নিউটন ইনটু ডাইন, আর হচ্ছে কনভার্ট আর্গ ইনটু জুল। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে ডাইমেনশন ফর্মুলা ফর ফোর্স হচ্ছে গিয়ে এম এল টু দি পাওয়ার মাইনাস তো জানি, ঠিক আছে? তো এবারে একটা একটা করে লিখেছি, তাহলে ওয়ান নিউটন ইকুয়াল সবাই এসআই সিস্টেম লিখি আর কি, ওয়ান কেজি হবে, এল এর জন্য ওয়ান মিটার হবে, আর
টি এর জন্য 1 সেকেন্ড আমি সেটা টু পাওয়ার মাইনাস টু বসিয়ে দিচ্ছি -2। সিমিলারলি আমি যদি আলটিমেটলি ডাইন লিখতে যাই সেটা আমি সিজিএস সিস্টেম, তাহলে আলটিমেটলি এখানে সব গ্রামে লিখেছি, সেটা এখানে 1 কেজি লিখেছিলাম, এখানে 1 গ্রাম লিখেছি, এখানে 1 সেন্টিমিটার লিখেছি, এখানে 1 সেকেন্ড টু সেকেন্ডই থাকবে, 1 সেকেন্ড টু -2, ঠিক আছে না? এবার এই দুটোকে যদি আমি রেশিও বার করি, তাই না বলো? তো 1 নিউটন ডিভাইড বাই 1 ডাইন, তাহলে প্রত্যেকটা রেশিও বার করতে হবে, তাই না বলো? তো 1 কেজি বাই 1 গ্রাম সেটা 1000 হবে, 1 মিটার বাই 1 সেন্টিমিটার সেটা 100 হবে, আর এটা তো কেটে যাবে, ঠিক আছে না? তাহলে আলটিমেটলি 1000 ইন্টু 100 তাহলে 10⁵, তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু, জাস্ট ডাইনটা এখানে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন হয়ে গেল, বোঝা গেছে? তারপর দেখো বলছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর এনার্জি, সেটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এম এল টু দি পাওয়ার -2 সেটা হচ্ছে গিয়ে 4, তার ডিস্টেন্স হচ্ছে গিয়ে এল, তাহলে স্কোয়ার হয়ে গেছে, বুঝতেই পারছো। তো ঠিক আছে, এবারে একটা একটা করে বসিয়ে দিই সব, ঠিক আছে? তো কি কি দেখো, আর্কের জন্য, ঠিক আছে না, সেটা যদি আমি চিন্তা করি, মানে যদি আমি চিন্তা করি না অ্যাকচুয়ালি, মানে ওটা সিজিএস সিস্টেম, তাহলে আর্কের জন্য আলটিমেটলি আমি লিখেছি, এখানে দেখো এম আছে তাহলে 1 গ্রাম লিখেছি, এল আছে তাহলে আলটিমেটলি 1 সেন্টিমিটার লিখেছি, সেটা স্কোয়ার করে দিয়েছি। তারপর আলটিমেটলি এখানে টু দি পাওয়ার -2 আছে, 1 সেকেন্ড লিখেছি, তারপর -2 করেছি, ঠিক আছে, এক্সপোনেন্টটা। আবার জুলটা হচ্ছে গিয়ে এসআই, তাহলে সেখানে 1 কেজি লিখেছি, 1 মিটার লিখেছি, ঠিক আছে, আবার 1 সেকেন্ড লিখেছি, আর তারপর এক্সপোনেন্ট যেরকম 2, এখানেও 2, এখানে -2, এখানেও -2। এবার সিমিলারলি আমি রেশিও বার করেছি, তাহলে আলটিমেটলি 1 গ্রাম বাই 1 কেজি, ঠিক আছে, 10⁻³ হবে, 1 সেন্টিমিটার বাই 1 মিটার, তাহলে আলটিমেটলি 10⁻² হবে। এবার সেটা আবার স্কোয়ার আছে, তাহলে সেটা স্কোয়ার করে 10⁻4 হয়ে যাবে, ঠিক আছে, আর এটা তো কেটে যাবে, তাহলে 10⁻3, 10⁻4 জুড়ে দিলে 10⁻7 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে আলটিমেটলি মানে এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে হয়ে যাবে 1 জুড়ি 7 আর্ক, বোঝা গেছে? এইভাবে আলটিমেটলি আমি কনভার্ট করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ডিটারমিনেশন অফ দ্য ইউনিটস অফ কনস্ট্যান্টস ইন এন ইকুয়েশন। দেখো এখানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দিয়েছে, বলছে ফাইন্ড দ্য ইউনিটস অফ দ্য কনস্ট্যান্ট এ এন্ড বি ইন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ফর রিয়েল গ্যাসেস। তাহলে ইকুয়েশন হচ্ছে পি প্লাস এ ডিভাইড বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। এবার কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এটা আমরা করবো, ঠিক আছে না, যখন দরকার হবে, হ্যাঁ, যখন করবো তখন বুঝতে হবে কোথা থেকে আসে না আসে। তো আপাতত জাস্ট এটা একটা ইকুয়েশন ভ্যান ডার ওয়ালস দিয়েছিল, ঠিক আছে। তো এবার দেখো কথা হচ্ছে গিয়ে ফ্রম দ্য প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ দ্য ডাইমেনশনস উই সি দ্যাট দ্য ডাইমেনশনস অফ এ বাই ভি স্কোয়ার মাস্ট বি আইডেন্টিক্যাল উইথ দোজ অফ পি। তাই নয় কি? কারণ আমরা জানি হোমোজেনিটি কি, আপেলের সাথে আপেল যোগ করা যায়, তাহলে এটা যদি আপেল হয় তাহলে এটা আপেলই হবে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? এটাও নিশ্চয়ই আপেল হবে। তাহলে এটা তো আলটিমেটলি কি, এই যে এখানে সেটা লিখেছি ডোজ অফ পি, ঠিক আছে। এইবার কথা হচ্ছে গিয়ে and the dimension of B must be the same as those of V, hence V is the volume of 1 mole of gas, ঠিক আছে না, এখানে V আছে, এটা B টা তাই হবে, ঠিক আছে না। তো এবার B যদি আলটিমেটলি তাই হয়, তাহলে আমি এখানে লিখেছি যে তোমার ভলিউম পার মোল, ঠিক আছে, তো ভলিউম যেন এল কিউব আর মোল টু দি পাওয়ার -1, ঠিক আছে না, পার মোল তো হবে, তাহলে আলটিমেটলি এখানে লিখে দিচ্ছি সেটা, ঠিক আছে। তাহলে আর এইটা যেটা, ঠিক আছে না, এ যেটা সেটা হচ্ছে গিয়ে কি, যে এ ডিভাইড বাই এল কিউব মোল টু দি পাওয়ার -1 স্কোয়ার শুড বি ইকুয়াল টু এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। কি করে করলাম এটা? করলাম এইভাবে যে দেখো এইখানে তো আমি তোমার ভলিউম পার মোল তো এখানে বার করিয়েছি, ঠিক আছে না। তো এই যেখানে যে ভি আছে সেই ভিটাতে এর তলায় হয়, তাহলে এ ডিভাইড বাই ভলিউম পার মোল, ঠিক আছে, সেটা স্কোয়ার যদি আমি করি, তাহলে দ্যাট শুড বি ইকুয়াল টু প্রেশার, না এটা তো প্রেশার আর কি, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে ফোর্স ডিভাইড বাই দিস থিং, তাই না। তো এম এল -2 ফোর্স আর ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার যদি এরিয়া করে তাহলে এল স্কোয়ার হবে, উপরে গেলে এল টু -1 হবে, কারণ উপরে একটা 1 আছে, নিচেরটা উপরে গেলে আলটিমেটলি 1 -2 হয়ে যাবে, সেটা, ঠিক আছে। তো এটা হলো আলটিমেটলি, বোঝা গেছে ব্যাপারটা? তো সেইখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, তখন যদি সবকটাকে জড়ো করি একসাথে, তাহলে এইটা আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে গিয়ে এ এর ভ্যালু, আর বি এর ভ্যালু তো পেয়ে গেছি, বুঝতে পারছি। এইখান থেকে আমি বেসিক্যালি কনস্ট্যান্টের কি ডাইমেনশন হবে সেটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এইখান থেকে যদি আরো কয়েকটা এক্সাম্পল আমরা করি, যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইফ ফোর্স এফ অ্যান্ড এখানে বলছে লেন্থ এল, ঠিক আছে, এল সেইটা, অ্যান্ড length L and time t are taken as fundamental quantities, find the dimension of mass, ঠিক আছে। তো দেখো we know that force equals to mass
ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আর তাহলে মাস ইকুয়ালস হচ্ছে গিয়ে ফোর্স ডিভাইড বাই অ্যাক্সিলারেশন হবে, ঠিক আছে না। বাট অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম স্কোয়ার, অ্যাজ লেন্থ অ্যান্ড টাইম এই যে এল নিয়েছি আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সো দ্য ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে এল টু দি পাওয়ার -2 হবে, ঠিক আছে, বোঝা গেছে, ঠিক আছে। নাও ফোর্স বিং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, the dimension of mass will be, এবার ফোর্সটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরেছি, ঠিক আছে, কারণ এখানে বলেছে এই ফোর্স, লেন্থ আর টাইমটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরা হয় আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে কি হবে, এম ইকুয়ালস হয়ে যাবে হচ্ছে গিয়ে এফ ডিভাইডেড বাই, তাই তো হয়েছে, এম ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এফ ডিভাইড বাই অ্যাক্সিলারেশন, তাহলে এফ ডিভাইড বাই এল, এল ইন্টু টি টু দি পাওয়ার -2, ঠিক আছে না। এটা হয়ে যাবে উপরে তুললাম, তাহলে উপরে তুললে এল টু দি পাওয়ার -1 হয়ে যাবে, টি টু দি পাওয়ার 2 হয়ে যাবে, কারণ -2 ছিল, বোঝা গেছে ব্যাপারটা। এটা কিন্তু আমরা ফোর্স, লেন্থ আর টাইমটাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে কাজটা করি, সেই কারণে এরকম এসেছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। নেক্সট দেখো বলছে, the units of three physical quantities x, y, z are given as gram centimeter square h to the power -2, gram per second and centimeter per second square respectively. Find the relation among x, y, z. তো এটার ক্ষেত্রে আমাকে তো এগুলো দিয়ে দিয়েছে, ইউনিটস অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স ওয়াই জেড দিয়ে দিয়েছে। তো আলটিমেটলি আমি এক্স এর জন্য আমি সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বসাই, ঠিক আছে না। এক্স ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স এর ইউনিট হিসেবে এখানে তো গ্রাম সেন্টিমিটার স্কোয়ার এস টু দি পাওয়ার -2, তাহলে গ্রামের জন্য এম আর সেন্টিমিটারের জন্য এল আর এস টু দি পাওয়ার -2 সবকটা যেহেতু আর কি গ্রাম আর সেকেন্ড এসবই রয়েছে সিজিএস এ, তাহলে আমার চাপ নেই, ঠিক আছে না। তো আমি এখানে লিখে দিচ্ছি যে গ্রাম এস টু দি পাওয়ার -1 যেটা আর কি, সেটা এখানে গ্রামের জন্য এম আর টি এর জন্য মানে তোমার সেকেন্ড হচ্ছে কি টি টু দি -1 লিখে দিলাম। আর জেড যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এম এস টু দি -2, তাহলে জেড হচ্ছে গিয়ে এল টু দি -2 হলো, এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি ধরে নিচ্ছি যে এখানে লেট দ্য রিলেশন অ্যামং দেন বি এক্স ইকুয়ালস টু কে ইনটু মানে কে ইনটু ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি, ঠিক আছে না। এবার কেটাকে আমি প্রপোর্শনালি কনস্ট্যান্ট ধরে নিয়েছি, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো। তো তাই যদি আলটিমেটলি হয় এইটা, এই যে এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখি, দ্যাট শুড বি ইকুয়াল টু এইটা ওয়াই এরটা আর হচ্ছে গিয়ে জেড এরটা, এইটুকু মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই আমি এখানে লিখেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5, ঠিক আছে না, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এখানে লিখেছি কি, এখানে ওয়াই টু দি পাওয়ার এ, তাহলে এম টু দি পাওয়ার এ, ঠিক আছে, টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -a, এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার -2b, ঠিক আছে না, এই আলটিমেটলি হলো। তো সেটা আপনি যদি অ্যাকুমুলেট করে দাঁড়াবে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার -a -2b, এরকম আলটিমেটলি দাঁড়াবে, বোঝা গেছে ব্যাপারটা। তো তাই যদি আলটিমেটলি হয়, এবার যদি আমি রিলেট করি, ঠিক আছে না, এটাকে বাদ দিয়ে আমি যদি রিলেট করি আলটিমেটলি, এখানে এম টু দি পাওয়ার 1 আছে, এখানে এম টু দি পাওয়ার এ আছে, তাহলে এ ইকুয়ালস টু 1 হবে। এখানে এল স্কোয়ার আছে আর এখানে এল টু দি পাওয়ার বি আছে, তাহলে এল টু মানে এখানে আলটিমেটলি বি আছে, আর এখানে আলটিমেটলি স্কোয়ার আছে, তাই না বলো। তাহলে কি দাঁড়ালো, ঠিক আছে, তো বি ইকুয়ালস টু 2 দাঁড়ালো, ঠিক আছে। আর এইখানে হচ্ছে গিয়ে আমি পেলাম টি হচ্ছে গিয়ে -a -2b, ঠিক আছে। তাহলে -a -2b, এ আর বি তো পেয়েই গেছি, ঠিক আছে, তো বসিয়ে দিয়েছি, তাহলে -5 হবে, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে আমি যদি ধরে নিয়েছিলাম যেটা আর কি এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই জেড যেটা ধরেছিলাম, তো সেইখানে আলটিমেটলি আমি কি সব বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই ইন্টু জেড হবে আলটিমেটলি, বুঝতে পেরেছি ব্যাপারটা, ঠিক আছে। ও এইখানে একটা স্কোয়ার হবে বেসিক্যালি, বুঝলে, এইখানে একটা স্কোয়ার হবে, যাই হোক স্কোয়ার হবে এইখানে, ঠিক আছে কথা না। বিটার ভ্যালু তো আলটিমেটলি 2 পেলাম, তাই না। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে হিসেব। নেক্সট দেখো বলছে লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। তো এক নম্বর হচ্ছে গিয়ে নো ইনফরমেশন অ্যাবাউট ডাইমেনশনাল প্রপোর্শনালি কনস্ট্যান্ট, সেটা আমরা পাই না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ক্যান অনলি বি অ্যাপ্লাইড ফর প্রোডাক্ট ফর্ম, ফর সাম অ্যান্ড ডিফারেন্স ইটস নট অ্যাপ্লিকেবল। তো আমি যদি বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লিখি, তো সেইটার ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না, যখন আলটিমেটলি প্রোডাক্ট ডিভাইড হ্যান ত্যান এসব করা হবে তখন আমরা বার করতে পারবো, কারণ তখন তো ল অফ ইনফিনিটি লাগাতে পারবো না। নেক্সট হচ্ছে কি ইট ক্যানট ডিটারমাইন মোর দ্যান 3 আননোন আননোন ভ্যারিয়েবল, কেননা আলটিমেটলি এম আর এল আর টি তো আছে, তিনটে আছে, বিকজ ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুয়েশন উইল বি 3, তাই না বলো, উইদিন এম এল টি, তাই না। আর এটা হচ্ছে কি only applicable for power function if there is a trigonometry or exponential function involved in phase, ঠিক আছে না, তো তখন আর চলবে না, ঠিক আছে।
two or more quantities with same dimensions can't be determined, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, we can only check whether it's dimensionally correct or not, ঠিক আছে। our guess about the factors must be correct, ঠিক আছে, এটা একটা কথা। নেক্সট হচ্ছে কি, ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ মে বি হ্যাভিং সেম ডাইমেনশন, সেখানে কিন্তু আলটিমেটলি ঘেটে যাবে ব্যাপারটা, বুঝতে পারো, সেটা একটা সমস্যা। যেমন ধর হচ্ছে কি স্ট্রেস, স্ট্রেসের যা প্রেশারেরও তাই, স্ট্রেস আর প্রেশার কিন্তু একই জিনিস না, মাথা ঢুকেছে ব্যাপারটা। সেই হচ্ছে গিয়ে হিসেব। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে মেথডস অফ মেজারমেন্ট, ঠিক আছে। এবার এর কারণ হচ্ছে গিয়ে কখনো কখনো তোমাকে বড় জিনিস মাপতে হতে পারে, কখনো তোমাকে ছোট জিনিস মাপতে হতে পারে, ঠিক আছে। এবার সব স্কেল আলটিমেটলি সব কিছুর জন্য তো প্রযোজ্য নয়। তোমার কাছে যে ধরো মিটার রুল যেটা আছে আর কি, সেই মিটার রুল দিয়ে ধরো তুমি কিছুটা মাপছো, এবার সেইটা দিয়ে কি তুমি একটা, যদি ধরো একটা ওয়্যারের ডায়ামিটার মাপতে হয়, তাহলে খুব সমস্যা না ওটা দিয়ে মাপতে। আবার যদি আলটিমেটলি ওই মিটার রুল দিয়েই তুমি যদি আবার ধরো চিন্তা করো যদি তোমার 4 কিলোমিটার রাস্তা মাপতে হয়, তাহলেও সমস্যা। একটা ফিল্ডের যদি আলটিমেটলি লেন্থ ব্রেথ যদি মাপতে হয়, তাহলে সেটাও সমস্যা, বুঝতে পেরেছো। তাহলে ডিফারেন্ট জিনিসের জন্য, ডিফারেন্ট মাপের জন্য ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, ঠিক আছে, যাতে করে ঠিকঠাক মেজারমেন্টটা নেওয়া যায়, ঠিক আছে। তো আপাতত আমরা ছোট জিনিস নিয়ে চিন্তা করছি, ঠিক আছে। এবং দুটো ইনস্ট্রুমেন্টের কথা এখন আমরা বলবো, এটা হচ্ছে গিয়ে ভার্নিয়ার ক্যালিপার, এটা হচ্ছে গিয়ে স্ক্রু গেজ, ঠিক আছে। তো এবার এই যে ভার্নিয়ার ক্যালিপার স্ক্রু গেজ, এইটা মানে ব্যাপারটা বোঝার জন্য আর কি, প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট ব্যাপারটা কি, লিস্ট কাউন্ট মানে হচ্ছে কি, যেরকম এখানে বলছে আর কি, মানে লিস্ট দ্যাট ইউ ক্যান মেজার উইথ আ ইনস্ট্রুমেন্ট আর কি, ঠিক আছে। যেটা দিয়ে ততটা ছোট মাপতে পারবে সেটাই হচ্ছে তার লিস্ট কাউন্ট, ঠিক আছে। এখানে তাই লেখা আছে দেখো, the least count of an instrument is the smallest measurement that can be taken accurately with it, ঠিক আছে। তো এবার এইখানে এই যে লিস্ট কাউন্ট, সেইটা বার করার একটা উপায় আছে। বার করার উপায়টা হচ্ছে এই গিয়ে, আমরা এই দুটো যে স্কেল থাকে, একটা ভার্নিয়ার স্কেল, একটা মেইন স্কেল। আমি কি বলছি, এটা যদি আলটিমেটলি তোমার এই ভার্নিয়ার ক্যালিপারটা হয়, এখানে দু রকমের স্কেল আছে। একটা হচ্ছে যেরকম তোমার কাছে মিটার রুল আছে, যেরকম মিটারের প্রোগ্রেশন যেরকম হয় আর কি, মিলিমিটার মিলিমিটার করে সেন্টিমিটার, তারপরে সেন্টিমিটার সেন্টিমিটার করে মিটার, এই যে ব্যাপারটা হয় আর কি, সেইটা এইখানে রয়েছে, ঠিক আছে, একটা। আর তার সাথে আরেকটা এই জিনিস রয়েছে, যেখানে একটা আরেকটা 10 ভাগে ভাগ করা আছে, এটাকে বলা হয় ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল আর কি, বুঝতে পেরেছো। এবার এইটাকে স্লাইড করা যায়, এই এই মেইন স্কেলটার উপর এটাকে স্লাইড করা যায়, বুঝতে পেরেছো ব্যাপারটা, ভার্নিয়ার স্কেলটাকে মাথার হচ্ছে। তো এই যে স্লাইডিং যে ব্যাপারটা আছে আর কি, সেইটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি যে এই যে ভার্নিয়ার ক্যালিপারটার যে প্রোগ্রেশনটাকে যদি 10 ভাগ করি, সেইটা মেইন স্কেলের সাথে কতর সাথে মিলছে আর কি। তো কখনো কখনো মানে এরকম হয়, তোমাকে অঙ্কে এরকম দেবে আর কি, যেটা দেখবে বলবে যে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন, এখানে 10 ভাগ ভাগ করা আছে যেহেতু, সেটার সাথে আলটিমেটলি 9টা মিলছে আর কি, ঠিক আছে। এবার জেনারেলি আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এন খানা যদি আলটিমেটলি ভার্নিয়ার স্কেল ডিভিশন হয়, যেগুলো আমরা লিখেছি এন ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে, সেটা মিলবে হচ্ছে গিয়ে n-1 মেইন স্কেল ডিভিশনের সাথে, ঠিক আছে। এবার সেই অনুযায়ী আমি চিন্তা করতে পারি 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন উড বি ইকুয়াল টু n-1 ডিভাইড বাই n মেইন স্কেল ডিভিশন। এবার আমি যদি ধরে নিই এক্স হচ্ছে গিয়ে একটা মেইন স্কেল ডিভিশন, তাহলে ভ্যালু অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে কি n-1 ডিভাইড বাই n ইন্টু এক্স, ঠিক আছে। এবার লিস্ট কাউন্ট মানে হচ্ছে কি একটা মেইন স্কেল ডিভিশন একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে কতটা পার্থক্য হয় সেইটা, ঠিক আছে। এবার যদি মানে এটা এখানে লিখে দিয়েছি, ভ্যালু অফ 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস ভ্যালু অফ 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, যেটা লেখা আছে। তো এবার আমি যদি এইটা একটা যদি আলটিমেটলি ভার্নিয়ার স্কেল ডিভিশনের জন্য পেয়ে যাই, আর মেইন স্কেল ডিভিশন যদি এক্সই হয়, তাহলে আমি যদি এটাকে সাবট্রাক্ট করি, তাহলে আমি যেটা পাচ্ছি এক্স বাই এন, তাহলে এক্সটা হচ্ছে গিয়ে মেইন স্কেল ডিভিশন তোমার কতটা, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশনে আলটিমেটলি কতখানি ভাগ, কতগুলো ভাগ আছে আর কি। আপাতত ভার্নিয়ার যেটা নিয়েছি সেখানে যদি 10টা ভাগ থাকে, আর মেইন স্কেল যেটা নিয়েছে যদি 1 মিলিমিটার, তাহলে 1/10, তাহলে 0.1 মিলিমিটার, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার লিস্ট কাউন্ট হবে। মানে লিস্ট হচ্ছে গিয়ে তুমি 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবে, মাথার কিছু ব্যাপারটা। এই হচ্ছে কি হিসেবে। এবার তুমি মাপটা নেবে কি করে, মাপটা নেওয়ার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি, টোটাল মেজারমেন্টটা হচ্ছে কি মেইন স্কেল মেজারমেন্ট করেছো, প্লাস হচ্ছে কি লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার কোইনসাইডিং পয়েন্ট। এবার ভার্নিয়ার কোইনসাইডিং পয়েন্ট এর সাথে লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করা, কেমন একটা, ঠিক আছে। কিন্তু গল্পটা কি আছে তুমি বোঝার চেষ্টা করো, এই সূত্রটা মনে রাখবে, এটা দিয়ে কমায় করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গিয়ে, তুমি যে মাপটা মাপছো, এখানে আমাদের একটা বল বা বিয়ারিং বল ধরো, এটা একটা, ঠিক আছে, সেটা ধরো এখানে ঠেকিয়ে এই জ আটকে বেসিক্যালি মাপার চেষ্টা করছে এটা ডায়ামিটার কত, ঠিক আছে। এবার ভার্নিয়ারের যে জিরোটা না, সেইটা মেন স্কেলে যেই পর্যন্ত এসে ঠেকবে, সেটা হচ্ছে তোমার মেন স্কেল রিডিং।
কিন্তু তুমি দেখবে এই মেন স্কেল রিডিং যদি এখানে ধরো 5 এ গিয়ে থাকে, মানে জিরোটা যদি আলটিমেটলি 5 এ গিয়ে থাকে, সেটা 5 পর্যন্ত মেন স্কেলে তুমি ঠিকঠাক জানতে পারছো। কিন্তু দেখবে জিরোটা 5 এ গিয়ে ঠেকবে না। নয় 5 এর বা যেকোনো 5, মানে এখানে উদাহরণ দিচ্ছি। 5 এর একটু আগে থাকবে বা 5 এর একটু পরে থাকবে। কিন্তু সেইটা ঠিক পরের মেন স্কেল রিডিং এ গিয়েও পৌঁছাবে না। ঠিক তার মাঝামাঝি থাকবে, ঠিক আছে? 5 এর পরে আল্টিমেটলি ধরো 6 থাকবে, ঠিক আছে না? তো এইখানে ধরো জিরোটা গিয়ে ঠিক 5 আর 6 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে আটকেছে। এবার তুমি বুঝতে পারবে না যে দেখো 5 আর 6 এর মাঝখানে যে যতটা জায়গায় গিয়ে আটকেছে, এই গ্যাপটা কতটা? কেননা মেন স্কেলের প্রোগ্রেশন তো 1 মিলিমিটার 1 মিলিমিটার করে হচ্ছে। নয় 5, নয় তারপরে 6, ঠিক আছে? মাঝামাঝি কতটা থেকে আটকে গেছে সেটা আমি জানতে পারবো না, ঠিক আছে? তো এই যে যতটা মানে গ্যাপটা, সেই গ্যাপটা আমি বেসিক্যালি বার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো বার করার উপায় কি? এবার এইটা যদি আমার পুরোটা মেন স্কেল ডিভিশন হয়, ঠিক আছে? মানে ধরো মানে এখান পর্যন্ত ধরো এটা একটা লম্বা করে মেন স্কেল ডিভিশন ধরছি আরকি, ঠিক আছে? তার মধ্যে ধরো মেন স্কেলের যে ভার্নিয়ার স্কেলের যে 4th ডিভিশনটা, সেটা ধরো মেন স্কেলের কোনো একটা ডিভিশনের সাথে আটকে গেছে, ঠিক আছে? মানে কোইনসাইড করেছে। ঠিক ঠিক সেই লাইনেই আছে, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? এইখান থেকে এখানে যতটা আমি এই অ্যারো দিয়ে দেখিয়েছি আরকি, ঠিক আছে? এই কতটা মাপ, সেইটাই কিন্তু ভার্নিয়ার স্কেলটা নয় পুরোটা, ঠিক আছে? তারপরেও আরেকটু আছে, ধরো এইখান থেকে এতটা আছে, ঠিক আছে? কিন্তু তার চতুর্থটা বেসিক্যালি মেন স্কেলের কোনটার সাথে ঠিকঠাক ভাবে কোইনসাইড করেছে, ঠিক আছে? এবার আমি জানি যে এইখানে আমি জানি যে লিস্ট কাউন্ট কত, সেটা আমি জানি, ঠিক আছে? এবার ধরো আলটিমেটলি লিস্ট কাউন্ট বাদ দাও, ধরো তুমি জানো ভার্নিয়ারের একটা প্রোগ্রেশন কত, সেটা তুমি জানো, ঠিক আছে? যেরকম ভাবে একটু আগে আমরা বলছিলাম না, এটা হচ্ছে গিয়ে ধরো এন ভার্নিয়ার স্কেল ডিভিশন এরকম করে যেটা মাপছিলাম আর কি, ঠিক আছে? সেইটা সেরকম করে যদি আমি জানি, ঠিক আছে, যে এক একটা ভার্নিয়ারের মাপ কত, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি সেখান থেকে বলতে পারি না যে 4টে ভার্নিয়ারের মাপ কত, মানে এইটা তো 4 পর্যন্ত যে মিলেছে, তাহলে 4টে ভার্নিয়ারের মাপ কত সেটা আমি বলতে পারবো। যেটা আমি একটু আগে দেখছিলাম যে আলটিমেটলি একটা 9টা মেন স্কেল ডিভিশন 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশনের সাথে মেলে আর কি, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি ভার্নিয়ারের এক একটা মাপ বেসিক্যালি 0.9 মিলিমিটার করে দাঁড়াচ্ছে না, বুঝতে পারছো ব্যাপারটা? কেন? তার কারণ হচ্ছে গিয়ে if 10 মেইন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 ভার্নিয়ার স্কেল ডিভিশন, অন্য কথায় হচ্ছে 9 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 10 মেইন স্কেল ডিভিশন, ঠিক আছে? তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু কত হবে? ঠিক আছে না? 9/10 হবে, তাই না? বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো? 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 মেইন স্কেল ডিভিশন, তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন 9/10, তাহলে আলটিমেটলি 0.9 মিলিমিটার হবে। তাহলে 4টে যেখানে যেই পর্যন্ত আলটিমেটলি ব্যাপারটা মিলছে, এবার কোথায় মিলছে সেটা ছেড়ে দাও, কিন্তু আপাতত আমি বলি 4টে ভার্নিয়ার স্কেলের প্রোগ্রেশন। তো 4টে ভার্নিয়ার স্কেলের প্রোগ্রেশন মানে কত? একটা প্রোগ্রেশন মানে যদি 0.9 হয়, তাহলে 4টে প্রোগ্রেশন মানে হচ্ছে গিয়ে 3.6, ঠিক আছে? তো এই পর্যন্ত এতটা হচ্ছে গিয়ে 3.6 দাঁড়ালো। আচ্ছা, তাহলে এটা যদি 3.6 হয়, ঠিক তার পরে মেন স্কেলে যেখানে, এটাও তো মেন স্কেলেই একটা জায়গায় আটকে গেছে, না বলো? মেন স্কেলের সাথে তো কোইনসাইড করেছে বলতে চাইছি। তাহলে ঠিক তার পরের যে মেন স্কেল ডিভিশনটা, সেই পর্যন্ত যদি আমি যাই, তাহলে কত মাপ হবে? 4 মিলিমিটার হবে না? এটা যদি 3.6 হয়, তাহলে তার পরেরটা 4 মিলিমিটার হবে। তাহলে আমি বলতে পারি না যে 4 মিলিমিটার মাইনাস 3.6 মিলিমিটার হচ্ছে গিয়ে 0.4 মিলিমিটার, তাহলে গ্যাপটা পেয়ে গেলাম আমি, দ্যাট ইজ 0.4, ঠিক আছে? তাহলে মাপটা আমার ছিল হচ্ছে গিয়ে 5 কোণ, তো প্লাস 0.4 দিতে, তো 5.4 আলটিমেটলি মিলিমিটার আমার মাপটা হয়ে যাবে। তো সেইটাই আমি সহজ উপায়ে বার করার জন্য আমি চিন্তা করেছি যে মেইন স্কেল ডিভিশন, ঠিক আছে, মেইন স্কেল রিডিং যেটা আমি পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে 5, প্লাস হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট, যেটা হচ্ছে গিয়ে আপাতত 0.1, ঠিক আছে? যদি তুমি এমনি মানে তোমার মিলিমিটারের ক্ষেত্রে যদি চিন্তা করো যে হচ্ছে তোমার 10টা ভার্নিয়ার স্কেল 9টা মিলিমিটার স্কেলের সাথে থাকছে, তাহলে আলটিমেটলি 0.1 লিস্ট কাউন্ট হবে। তাহলে লিস্ট কাউন্ট 0.1 ইন্টু ভার্নিয়ার কোইনসাইডিং পয়েন্ট, সেটা তো 4, তাহলে 0.1 ইন্টু 4, তাহলে হচ্ছে 0.4, প্লাস মেইন স্কেল আমি 5 পেয়েছিলাম, তাহলে 5.4, ঠিক আছে? তো এইভাবে আলটিমেটলি আমরা এটা মাপতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব, বোঝা গেছে হোপফুলি। এবার তো এইখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে জিরো এরারের গল্প, ঠিক আছে? জিরো এরার মানে দুটো জিনিস, সেখানে একটা হচ্ছে গিয়ে পজিটিভ জিরো এরার, একটা হচ্ছে গিয়ে নেগেটিভ জিরো এরার, ঠিক আছে? এবার জিরো এরার মানে কি, যখন জিরো দেখানোর কথা তখন যদি জিরো না দেখায়, ঠিক আছে? তোমার যদি একটা ওয়েইং মেশিন থাকে, এবার তুমি যদি সেটাতে চাপো, ঠিক আছে না? এবার চেপে ওটাতে দাঁড়ালে, এবার ধরো আলটিমেটলি তোমার একটা কিছু ওজন দেখালো, ঠিক আছে না? 60, 65, 70 যা হওয়ার কিছু দেখালো, ঠিক আছে? এবার ধরো আলটিমেটলি তুমি যখন নামলে, তখন দেখলে যখন একটা জিরো দেখানোর কথা, 0.00 এরকম যদি দেখানো, যদি মানে ইলেকট্রনিক সিটি হয়, 0.0 মানে ডিজিটাল যেটা 0.00 যখন দেখা হবে, সেখানে তুমি দেখা যাচ্ছে 500 গ্রাম ইউনিট দেখাচ্ছে। তো তুমি যেটা মাপটা তুমি নিচ্ছ, সেটা আলটিমেটলি 500 বেশি দেখাবে, তাই না? তাহলে সেইখানে একটা যখন জিরো দেখানোর কথা তখন বেশি দেখাচ্ছে, তো সেটাকে বলা হয় জিরো এরর। দু রকমের হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ।
এক হতে পারে তোমাকে প্রথম থেকেই বেশি দেখাবে, আবার এক হতে পারে প্রথম থেকে তোমাকে কম দেখাবে, ঠিক আছে না? অনেক সময় আলটিমেটলি যখন সবজি টবজি যারা বেচে, ঠিক আছে না, তারা আলটিমেটলি এই আগে থেকে ক্যালিব্রেট করে রাখে জিনিসটা কিরকম ভাবে, ধর আলটিমেটলি সবজি যখন তুমি মাপছো সেটা ধুই করে আলটিমেটলি সবজিটা ওই মেশিনের উপরে রাখতে হবে, ধুইটার ওজনটা তুমি নিচ্ছে, ঠিক আছে, তাই জন্য ওটাকে আলটিমেটলি নেগেটিভ জিরো এরার করে ধুইটার ওজনটাকে বাদ দিয়ে রাখা, ঠিক আছে না? যদি মাথায় ওটাকে বাদ দাও, ঠিক আছে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে কি পজিটিভ আর নেগেটিভ জিরো এরার হবে যখন জিরো দেখানোর কথা তখন জিরো না দেখিয়ে অন্য কিছু দেখাচ্ছে, ঠিক আছে? তো যদি আলটিমেটলি বেশি দেখায় তাহলে বলবে পজিটিভ জিরো, তাহলে বেশি দেখালে ওটা বাদ দিতে হবে। আর যদি যখন জিরো দেখানো হবে তখন যদি তার থেকে কম দেখায়, মানে জিরো কম থেকে -5 এরকম কি -0.5 এরকম কিছু দেখায়, তাহলে সেটাকে অ্যাড করতে হবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে কি হিসেব। এবার দেখো যে নেক্সট যেটা আর কি, এবার তুমি বুঝবে কি করে, ঠিক আছে? বুঝবো হচ্ছে কি আপাতত এই ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে বুঝবো কি করে, এইখানে দেখো দুটো যত আলটিমেটলি একে অপরের সাথে আটকে আছে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি মেনের যে জিরো আর যে তোমার ভার্নিয়ারের যে জিরো একসাথে থাকার কথা কিন্তু নেই। মেনের জিরো থেকে ভার্নিয়ার জিরোটা একটু এগিয়ে, তার মানে এখানে কি হচ্ছে পজিটিভ জিরো এরা হচ্ছে। কি করে মাপবো? তা আমরা যেরকম ভাবে নর্মালি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আলটিমেটলি মাপি সেরকম ভাবেই মাপবো, ঠিক আছে না? তো এই যে গ্যাপটা, এই যে দেখো এই জিরো আর এই জিরো, এটা কিন্তু মেইন স্কেলের যে ডিভিশন তার মাঝামাঝি পড়ে গেছে, ঠিক আছে না? তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে কি এই এই যে গ্যাপটা সেটা তোমাকে বার করতে হবে। কি করে বার করবো? ওই সেম কনসেপ্ট যেভাবে আমরা মেপেছিলাম সেভাবেই। সেটা হচ্ছে কি আমরা দেখবো এখানে কোনটা আলটিমেটলি কোইনসাইড করছে। আমি দেখছি ৬টা হচ্ছে গিয়ে কোইনসাইড করছে। তাহলে এটা যদি সেম ভাবে হয় যে তোমার আহ, তোমার হচ্ছে গিয়ে লিস্ট কাউন্ট যেটা সেটা যদি আলটিমেটলি ধরো 0.1 হলো, সেভাবে তুমি এটা মাপতে পারো। আরেকটা কথা হচ্ছে যে যদি আলটিমেটলি যে যেটা হচ্ছে গিয়ে অরিজিনাল কনসেপ্ট সেটা যদি তুমি মাপো, ঠিক আছে, এখানে তোমার কোইনসাইড হচ্ছে ৬ পর্যন্ত, তাহলে ৬ পর্যন্ত ভার্নিয়ার ক্যালিপারে ৬ পর্যন্ত মাপটা কত, মানে 0 থেকে এই ৬ পর্যন্ত ভার্নিয়ার ক্যালিপারে মাপটা কত, তাহলে এক একটা ভার্নিয়ার প্রোগ্রেশন যদি 0.9 করে হয় তাহলে ৬ পর্যন্ত হচ্ছে গিয়ে 5.4 হবে, তাই না বলো? তাহলে এইখান থেকে এই পর্যন্ত 5.4, তাহলে মেন স্কেলে 0 পর্যন্ত 6, তাহলে এই 6 মাইনাস 5.4 মানে হচ্ছে কি 0.6, তাই না বলো? তার মানে 0.6 এগিয়ে আছে। এটাকে যদি তুমি নর্মাল এই ফর্মুলা দিয়ে করো তাহলেও হবে। সেটা হচ্ছে কি কত, এইখান থেকে আমি জাস্ট মাপতে সেটা কোইনসাইডিং হচ্ছে গিয়ে 6, ঠিক আছে না? তো ইন্টু ডিসকাউন্ট যদি তুমি করো তাহলে ইন্টু 0.1, তাহলে যেটা হচ্ছে 0.6 হবে। তো সেটা হচ্ছে কি কতটা এগিয়ে আছে দেখতে হবে মাপলাম। এই 0.6 যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমার জিরো এরার, ওটা পজিটিভ জিরো এরার, তাহলে তোমার কিন্তু ওটা মাইনাস করে নিতে হবে, বুঝতে পেরেছো? সিমিলারলি এইখানে আমি নেগেটিভ জিরো, যেখানে তোমার জিরো মেন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলটা একটু এগিয়ে আছে, বাদিকে রয়েছে, তার মানে কি নেগেটিভ জিরো আছে, এটা তোমাকে কিন্তু অ্যাড করতে হবে সেম ভাবে, মাথায় ঢুকেছে ব্যাপারটা? এই হচ্ছে কি জিরো এরারের গল্প। আচ্ছা, নেক্সট আমরা চিন্তা করবো হচ্ছে গিয়ে স্ক্রু গেজ, ঠিক আছে? স্ক্রু গেজের মেন কনসেপ্ট হচ্ছে গিয়ে পিচ। তো পিচ ব্যাপারটা কি, ধরো তোমার কাছে একটা স্ক্রু আছে, ঠিক আছে, এবার তোমার কাছে স্ক্রু ড্রাইভার আছে, তুমি একবার যদি আলটিমেটলি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘোরাও, যদি আলটিমেটলি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে স্ক্রুটা সামনের দিকে প্রোগ্রেস করবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে স্ক্রুটা আলটিমেটলি খুলে তোমার দিকে আসবে, তাই না বলো? মানে প্যাঁচটা খুলবে বেসিক্যালি। এই কনসেপ্টটাকে ইউজ করি আমরা। তো আমি যদি একবার ঘোরাই, মানে একটা ফুল রোটেশনের জন্য কতটা স্ক্রুটা সামনের দিকে প্রোগ্রেস করছে, সেইটাকে বলা হয় পিচ, ঠিক আছে? দ্য পিচ অফ আ স্ক্রু ইজ দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য স্ক্রু অ্যালং ইটস অ্যাক্সিস অন ওয়ান কমপ্লিট রোটেশন অফ ইটস হেড, ঠিক আছে? এবার লিস্ট কাউন্টটা চিন্তা করো, আমরা যদি ওই যে যা ঘোরাচ্ছি আর কি, ঠিক আছে না, কমপ্লিট রোটেশন অফ ইটস হেড বলছি না, সেই হেডটাকে যদি আমরা ধরো 10 ভাগে, 100 ভাগে, আপাতত 100 ভাগে, 100 ভাগে যদি ভাগ করে রাখি, এবার যদি আমি একটা পুরো ঘোরালে যদি আলটিমেটলি যতটা করছে যতটা এগোচ্ছে তাকে যদি আমি পিচ বলি, তাহলে তার 100 ভাগের 1 ভাগ যদি আমি ঘোরাতে পারি তাহলে কতটা এগোবে, তাহলে 100 ভাগের 1 ভাগ এগোবে, তাহলে সেটাকেই বলা হচ্ছে হচ্ছে কি তোমার লিস্ট কাউন্ট, ঠিক আছে? এখানে দেখো লিখছি, the least count of a screw is the distance moved by it in rotating the circular scale by one division, ঠিক আছে? তো লিস্ট কাউন্ট হচ্ছে গিয়ে পিচ অফ দ্য স্ক্রু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন অন দ্য সার্কুলার স্কেল, ঠিক আছে? এই যে এইখানে তোমার সার্কুলার স্কেলটা আছে, সেই সার্কুলার স্কেলে তোমার 100 ভাগ করা আছে, ঠিক আছে? এটা যদি ঘোরাও তাহলে আলটিমেটলি এইটা এই যে মেন স্কেলটা ভিতর দিয়ে যে আলটিমেটলি তোমার এই যেটা মানে একটা রড যেটা আছে সেটা সামনের দিকে এগোতে থাকবে। যদি এগোতে থাকে তাহলে আলটিমেটলি এইখানে তো এই জিনিসটাকে রাখবে, সেই জিনিসটাকে ওখানে তুমি আটকে দিতে পারো, ঠিক আছে? মাথায় ঢুকে যাবে। এই হচ্ছে হিসেব। আর এইখানে যেটা র্যাচেট আছে সেটা দিয়ে আলটিমেটলি যদি ঘোরাও তাহলে মানে এটা যত তাড়াতাড়ি তোমার জিনিসটাকে প্রোগ্রেশন করাতে পারবে, এটা তার থেকে অনেক আস্তে আস্তে করাতে পারবে, কিন্তু এটা ফাইনালের জন্য, বুঝতে পেরেছো? এবার এইখানেও তোমার সেই সেম কনসেপ্ট আছে, জিরো হয়ে যাবে।
একটা পজিটিভ একটা নেগেটিভ, ঠিক আছে? এবার পজিটিভ আর নেগেটিভ কিভাবে হবে ব্যাপারটা হবে, তুমি যদি আলটিমেটলি ক্লকওয়াইজ ঘোরাও তাহলে তো আলটিমেটলি এইটা সামনের দিকে এগোচ্ছে, তাহলে তুমি জিনিসটাকে আটকাচ্ছ, তাই না বলো? তার মানে যত ছোট তোমার মাপতে হবে তত তোমাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে আটকানোর জন্য, তাই না বলো? আর যত বড় হবে তত তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, যাতে করে জিনিসটাকে খোলে এবং তুমি জিনিসটাকে ওর ভিতরে ঢোকাতে পারো, যাতে তুমি আটকাতে পারো, বুঝতে পেরেছো? তো এবার যদি ধরো আলটিমেটলি ক্লকওয়াইজ ঘুরিয়ে থাকো, ঠিক আছে, তাহলে জিনিসটা তুমি কি বলতে চাইছো, তুমি ছোট মাপ মাপতে চাইছো, তাই না বলো? আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে থাকো তাহলে আলটিমেটলি বড় মাপ মাপতে চাইছো, ঠিক আছে না? তো এইখানে দেখো এই জিরোটা, এই যে জিরো, ঠিক আছে, এই যে মেনসিরাল লাইন তার সাথে কিন্তু অ্যালাইন থাকার কথা ছিল, কিন্তু দেখো জিরোটা নিচে আছে। জিরোটা নিচে থাকা মানে কি, জিরোটা নিচে থাকা মানে হচ্ছে কি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছো, তার মানে হচ্ছে কি তুমি জিনিসটাকে খোলার চেষ্টা করেছো, তার মানে জিনিসটাকে বড় করার চেষ্টা করেছো, তার মানে এটা হচ্ছে কি তোমার পজিটিভ জিরো এরা, ঠিক আছে? যখন জিরোর সাথে জিরো মেলার কথা ছিল তখন আলটিমেটলি মেলিন, তার মানে হচ্ছে কি এটা পজিটিভ জিরো এরা, বড় হয়ে আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো সেটা হচ্ছে পজিটিভ জিরো এরা। এবার মাপবে কি করে, দেখো আলটিমেটলি তুমি যদি এখানে চিন্তা করো যে কতটা বেসিক্যালি, ঠিক আছে না? তো এখানে বুঝতে পারছি এখানে 5-এ গিয়ে ঠেকেছে, ঠিক আছে? মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এটা 5-এ গিয়ে ঠেকেছে। তাহলে আলটিমেটলি কি আমি 5 মানে 5 ঘর আলটিমেটলি আমি এগিয়েছি, ঠিক আছে? বা বলতে পারো যে আমি ওটাকে বড় করেছি, ঠিক আছে? যখন 0 থাকার কথা তখন 5 ঘর এগিয়ে আছে, তাই না বলো? তার মানে হচ্ছে গিয়ে যেটা তোমার লিস্ট কাউন্ট হবে, যদি এখানে ধরো আলটিমেটলি 0.01 মিলিমিটার লিস্ট কাউন্ট হয়, তাহলে 5 ইন্টু 0.01 ততটা বেশি হয়ে আছে, তাই না বলো? যখন আলটিমেটলি 0 হওয়ার কথা ততটা বেশি হয়ে আছে, তাহলে তোমাকে সেটা কিন্তু মাইনাস করতে হবে। মাথায় ঢুকলো ব্যাপারটা? আরেকবার বলি যে এটা তো আমার তো কিছুটা বলতে পারো না, কিছুটা মাপটা বড় হয়ে যায়, তাই না বলো? কারণ এটা আমার তো অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, তাই না বলো? আমি তো ঘুরিয়েছি, মানে ওটা খোলার চেষ্টা করি, তাই না বলো? তার মানে অলরেডি ও একটা বেশি মাপ পজিটিভ মাপ নিয়ে বসে আছে, তাই না? সেটা হচ্ছে কত, 5 ইন্টু 0.01, 0.01টা লিস্ট কাউন্ট। এবার প্রশ্ন থাকতে পারে কনফিউশন যে 0.01টা লিস্ট কাউন্ট করতে গিয়ে, এবার কথা হচ্ছে কি আমি যদি এই যে সার্কুলার যেটা আছে আর কি, ঠিক আছে না, এইটাকে যদি সার্কুলার স্কেলটাকে যদি আমি 100 ভাগে ভাগ করে থাকি, আর আমি যদি বলি যে আলটিমেটলি তোমার পিচ হচ্ছে গিয়ে মানে একটা কমপ্লিট রোটেশনে এগোই হচ্ছে গিয়ে 1 মিলিমিটার, ঠিক আছে? এই যে রডটা এগোয় 1 মিলিমিটার, ঠিক আছে? তাহলে 100 ভাগে ভাগ করে তাহলে তাহলে এক তার ওয়ান ডিভিশনের জন্য, মানে ওয়ান ডিভিশন যদি ঘোরাতে পারো তাহলে 1/100 অফ দ্য প্রোগ্রেশন হবে তার জন্য, তাই না বলো? তাহলে লিস্ট কাউন্ট কত হলো, 1/100, দ্যাট ইজ 0.01 মিলিমিটার, সেটাই করেছে এখানে। 0.01 ইন্টু 5, যেহেতু আলটিমেটলি 5 এগিয়ে আছে, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার পজিটিভ জিরো এটা। এবার এই পজিটিভ জিরোটা তোমার মাইনাস করতে হবে। সিমিলারলি এইখানে তুমি চিন্তা করো, এই তোমার চোখে দেখো এটা তোমার ক্লক ওয়াইজ ঘোরানো আছে, তার মানে কি এটা একটু মানে এই রডটা একটু এগিয়ে আছে, মানে যতটা তোমার জিরোর সাথে জিরো মিললে যেটা হওয়া কথা ছিল সেটা না হয়ে ওটা একটু ভিতরে ঢুকে আছে, তার মানে কি একটু কম মাপের কথা বলছে, ঠিক আছে না? জিরো না করে একটু কম মাপের কথা বলা হচ্ছে, তার মানে এটা নেগেটিভ জিরো, তাহলে এটা তোমাকে অ্যাড করতে হবে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে যে এই কারেক্ট রিডিং এর জন্য এই জিরো এররের ক্ষেত্রে অবজার্ভ রিডিং মাইনাস দ্য জিরো এরর করতে হয়, কিন্তু এই জিরো এররটা সবসময় উইথ সাইন তোমায় কিন্তু মাইনাস করতে হবে, ঠিক আছে? পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। এবার অবভিয়াসলি যদি নেগেটিভ হয় তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে আলটিমেটলি ওটা প্লাস হবে জিরো এররটা। আর যদি আলটিমেটলি পজিটিভ হয় তাহলে যেহেতু আগে মাইনাস দিয়ে তাহলে ওটা সাবট্রাক্ট। মাথা ঢুকে যাবে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন, ঠিক আছে? এবার কথা হচ্ছে গিয়ে অ্যাকুরেসি আর প্রিসিশন মানে কি। তো অ্যাকুরেসি মানে হচ্ছে গিয়ে ধরো তুমি একটা মেজারমেন্ট নিচ্ছ, ঠিক আছে? এবার যেটা মেজারমেন্ট নিচ্ছ সেটা ধরো মাপটা আসার কথা 5, ঠিক আছে? এবার তুমি মেজারমেন্ট নিয়ে তুমি 5-এর কত কাছাকাছি পৌঁছতে পারছো, বুঝতে পেরেছো ব্যাপারটা? কতটা কাছাকাছি পৌঁছতে পারছো? 5 তোমার মেজারমেন্টটা কি আলটিমেটলি 5.1 আসছে, নাকি 5.01 আসছে, নাকি 5.001 আসছে? তুমি অ্যাকচুয়াল মেজারমেন্ট যেটা তোমাকে actually পেতে হবে সেইটার কত কাছাকাছি করতে পারছো, তোমার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টটা তুমি কি ইউজ করছো তার উপর সেটা নির্ভর করে, বুঝতে পেরেছো? তুমি যত ফাইনাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, যেমন ধরো তুমি যদি ক্যালিপার ইউজ করো, ভার্নিয়ার ক্যালিপার, তাহলে তুমি যদি যতটা মানে কাছাকাছি পৌঁছাতে হবে, তার থেকে যদি স্ক্রু গেজ ইউজ করতে পারো, সেটা যেহেতু আরো অনেক বেশি সূক্ষ্ম মাপ নিতে পারে, তাহলে সেই কারণে কিন্তু ওর অ্যাকুরেসি আরো বেশি হবে, ঠিক আছে না? সেটা হয়তো ওটা যদি আলটিমেটলি 5.1 দিতে পারে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্ক্রু গেজটা 5.01 দিতে হবে, সেটা হচ্ছে কি আরো বেশি কাছাকাছি পৌঁছতে পারবে। মাথা ঢুকতে ব্যাপারটা? আর প্রিসিশন মানে হচ্ছে গিয়ে ইট জাস্ট মানে ইট টক্স অ্যাবাউট ইয়োর
মেজারিং ইনস্ট্রুমেন্ট অনলি, ঠিক আছে, মানে সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা নিজে কতটা প্রেডিক্টেবল আর কি, বুঝতে পেরেছো? মানে ধরো আমরা যখন মেজারমেন্টটা নিই, আমরা একবার তো মেজারমেন্ট নিই না, আমরা একের জায়গায় 10 বার নিই। তার কারণ হচ্ছে গিয়ে ভুলভ্রান্তি কিছু হতে পারে। তো সববার আমরা মেজারমেন্ট নিয়ে সেটাকে অ্যাভারেজ আউট করে নেবো, ঠিক আছে, ভুলভ্রান্তি যা থাকবে সেটা এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে। তো এবার ধরো তুমি যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টটা দিয়ে কাজ করছো, একবার সেই মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টটা মাপ দিল হচ্ছে গিয়ে 5 হওয়ার কথা, এবার সেটা একবার দিল হচ্ছে গিয়ে 4.8, একবার দিল 5.2, একবার দিল 5.4, একবার দিল হচ্ছে গিয়ে 4.4, ঠিক আছে। তার মানে কি, ও যে নিজের মেজারমেন্টটা নিজে যেটা নিচ্ছে, ঠিক আছে না, সেইটার সাথেই আলটিমেটলি একটা মেজারমেন্ট আরেকটার সাথে মিলছে না আর কি। মানে ইনস্ট্রুমেন্টটা প্রত্যেকবার মানে মানে ঠিকঠাক মেজারমেন্ট দিচ্ছে না আর কি, এটা নিজের সাথে নিজে কনসিস্টেন্ট নয় বলতে পারো। তো দ্যাট মিনস ইট ইজ নট প্রিসাইজ, ঠিক আছে। ব্যাপারটা কনসেপ্টে বলতে পেরেছি, অ্যাকুরেসি আর প্রিসিশন, ঠিক আছে। তো এবার অ্যাকুরেসি যেরকম আমি বললাম কি কিছুর কিছুর উপর ডিপেন্ড করে, যে লিস্ট কাউন্ট কত, ঠিক আছে, মানে সেটা যে কতটা সূক্ষ্ম তুমি আপনি মাপতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো সেন্সিটিভিটি কত, ঠিক আছে না। সেকেন্ড থার্ড হচ্ছে কি আলটিমেটলি এবিলিটি ফর কুইক রেসপন্স কত, ঠিক আছে না। এবার এবিলিটি ফর কুইক রেসপন্স কত আর কি, মানে তোমার সময় লেগে একটা মাপ নিতে পারে, এগুলো না মানে পরে যখন আলটিমেটলি এই গ্যালভানোমিটার যখন পড়বে তখন তুমি বুঝতে পারবে আর কি। যাই হোক, আপাতত এটা নিয়ে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, লিস্ট কাউন্ট কত, সেন্সিটিভিটি কত, কত ভালো সেন্স করতে পারে, আর কত বেশি বোঝাতে গেলে আর কি অনেক বেশি সময় যাবে। যাই হোক, আর এভরি ফর কুইক রেসপন্স, ঠিক আছে, হলো। তো প্রিসিশন বুঝে। নেক্সট হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট ফিগার। তো আমি যখন এইটা যখন স্টার্ট করেছিলাম এই লেকচারটা, তো তখন বলেছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে যে কোনো আলটিমেটলি নাম্বার আমরা যখন করি, মানে সেটা হচ্ছে কি মাপ একটা, তাই না বলো? সবসময় কি আর মাপ তা নয়, মানে কনস্ট্যান্ট নাম্বারও আছে, মোস্টলি মাপ, তাই না বলো? তো অ্যাকচুয়ালি ওই মাপটা আলটিমেটলি কিন্তু সিগনিফিকেন্ট ফিগার করে। ধরো আমি যদি বলি যে কোনো একটা মাপ, কোনো একটা নাম্বার আমি বললাম, ঠিক আছে না, বললাম 12, ঠিক আছে। তো 12 মানে হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। আবার যদি বলি 12.0, তখন কিন্তু মানেটা আলাদা হয়ে গেল। তুমি বলবে 12 আর 12.0 তো একই গল্প, তাই না? কিন্তু ঠিক একই কথা হলো না। 12 আর 12.0 এর মধ্যে পার্থক্য আছে, আবার 12.00 এর মধ্যে পার্থক্য আছে। তার কারণ হচ্ছে গিয়ে 12 যখন তুমি বলছো, তখন তুমি বলছো যে আমি আমার একটা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে কাছে আমার এক্সাক্ট 12 এসেছে। কিন্তু 12.0 যখন বলছো, তখন তুমি বলছো যে তার ঠিক তার থেকে মানে তার ঠিক পরের মেজারমেন্টটাও নিতে পারতো। মানে মানে আমি যদি 12 মিটার বলি, তার মানে 12.0 মানে হচ্ছে গিয়ে ও ডেসিমিটারের মাপটাও নিতে পারতো। 12.00 মানে হচ্ছে গিয়ে ও সেন্টিমিটারের মাপটাও নিতে পারতো, বুঝতে পেরেছো? ওই ইনস্ট্রুমেন্টটা সেন্টিমিটার মাপটাও নিতে পারতো। তাহলে মানে হচ্ছে ওই যে পয়েন্ট দিয়ে তুমি যখন আলটিমেটলি নাম্বারটা বলছো 12 বা 12.0 বা 12.00, তুমি বোঝাতে চাইছো যে তুমি কি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট তুমি ইউজ করেছো আর তার অ্যাকুরেসি কতটা। তো এইখানে এই কতগুলো নাম্বার দিয়ে তুমি আলটিমেটলি মেজারমেন্টটাকে তুমি বলছো আর কি, এক্সপ্রেস করছো, সেইটার মাধ্যমে তুমি মেজারিং ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে বলতে তুমি কতটা অ্যাকুরেট মেজারমেন্ট নিতে পেরেছো সেটার কথা বলতে চাইছো, বুঝতে পেরেছো ওটা? সেইখানে সেক্ষেত্রে তোমার এই সবকটা নাম্বারই কিন্তু ডেসিমেলের আগে পরে সবকটা নাম্বারই কিন্তু সিগনিফিকেন্ট, ঠিক আছে। এইটাই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের মাহাত্ম আর কি, বুঝতে বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার ধরো এইখানে কিছু রুলস আছে, সেটা আমাদেরকে করতে হবে। তো সিগনিফিকেন্ট ফিগার্স অফ আ মেজার্ড কোয়ান্টিটি আর all those digits about which we are absolutely certain plus one additional digit which is uncertain, ঠিক আছে। তো এবার দেখো এইখানে যেমন হচ্ছে গিয়ে যে 1, তারপর 00 আছে, ঠিক আছে। তাহলে এইখানে তিনটেই হচ্ছে গিয়ে তোমার সিগনিফিকেন্ট ফিগার। 1.00 আছে, এখানে তিনটেই আলটিমেটলি সিগনিফিকেন্ট ফিগার। এটা হচ্ছে গিয়ে 1টা হচ্ছে গিয়ে হচ্ছে সার্টেন, আর দুটো হচ্ছে গিয়ে আনসার্টেন, এরকম চিন্তা করতে পারো। আর 1.00 এরকম হয় যে তোমার এইটা সার্টেন আর বাকি হচ্ছে গিয়ে আনসার্টেন, এরকম ভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে। এইভাবে আলটিমেটলি আমরা সিগনিফিকেন্ট ফিগারের কথা চিন্তা করি। এবার এইখানে কথা হচ্ছে গিয়ে একটা রুল কি আছে, ঠিক আছে। প্রথম রুল হচ্ছে গিয়ে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, এটা হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। যা তোমার নন জিরো ডিজিট থাকবে সব সিগনিফিকেন্ট, ঠিক আছে। অল জিরোস বিটুইন টু নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট, ঠিক আছে না। দুটো নন জিরো ডিজিট যদি আলটিমেটলি থাকে, তার মাঝখানে যদি কোনো জিরো থাকে সেটা কিন্তু সিগনিফিকেন্ট, ঠিক আছে। অল জিরোস টু দ্য লেফট অফ দ্য লেফট মোস্ট নন জিরো ডিজিট, ঠিক আছে। লেফট মোস্ট নন জিরো ডিজিট থাকবে আর নট সিগনিফিকেন্ট, ঠিক আছে। মানে এইখানে যেমন এখানে বলেছিলাম সবকটা সিগনিফিকেন্ট, সেটার এক্সাম্পলটা এক্সপ্লেন করা হয়নি। তো এখানে এখানে সবকটাই তো আলটিমেটলি নাম্বার ছিল, সেটা সবকটাই সিগনিফিকেন্ট। এইখানে আর লিখিনি। আর এখানে যেমন ধরো হচ্ছে গিয়ে যে অল জিরোস টু দ্য লেফট অফ দ্য লেফট মোস্ট নন জিরো ডিজিটস
আর নট সিগনিফিকেন্ট, লেফট মোর নন জিরো ডিজিট মানে হচ্ছে গিয়ে 2, তারপরে যে জিরো গুলো আছে সেগুলো নট সিগনিফিকেন্ট। আবার তারপরে চতুর্থ পয়েন্ট বলছে অল জিরোস টু দ্য রাইট অফ আ ডেসিমাল পয়েন্ট, রাইট অফ আ ডেসিমাল পয়েন্ট অ্যান্ড টু দ্য রাইট অফ এ নন জিরো ডিজিট কামিং আফটার ডেসিমাল আর সিগনিফিকেন্ট। ঠিক আছে, ভালো করে বলবো, অল জিরোস টু দ্য রাইট অফ ডেসিমাল point and to the right of a non-zero digit coming after decimal are significant. Example হচ্ছে এখানে 12.00, এখানে চারটে সিগনিফিকেন্ট ফিগার রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জিরোস টু দ্য লেফট অফ ডেসিমাল অ্যান্ড রাইট অফ নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট। লেফট অফ ডেসিমাল যেমন এখানে দুটো শূন্য এখানে আছে, আর রাইট অফ নন জিরো ডিজিট সেটা সিগনিফিকেন্ট হবে। ঠিক আছে, if there is no decimal point, then zeros to the right of non-zero digit are non-significant, এটা এক নম্বর হতে পারে, আর significant if they are a result of a measurement, মানে মূলত নন সিগনিফিকেন্টই হবে নন জিরো ডিজিটের পরে যদি কোনো জিরো থাকে, কিন্তু যদি আলটিমেটলি সেটা রেজাল্ট অফ মেজারমেন্ট হয় তখন সেটাকে আলটিমেটলি আমরা সিগনিফিকেন্ট বলি। এবার যেমন 400 ক্ষেত্রে আমরা একটাই সিগনিফিকেন্ট ফিগার ধরবো, কেননা আমরা এখানে কোনো মেজারমেন্ট হিসেবে তো এটাকে বলা হয় জাস্ট 400 আছে, কিন্তু 400 মিটার হলে কিন্তু দুটো শূন্যকে আবার তোমাকে ইনক্লুড করতে হয়, বুঝতে পেরেছো? তখন থেকে তিনটে হয়ে যাবে আর কি সিগনিফিকেন্ট ফিগার, মাথায় রেখেছি। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, যে যদি আলটিমেটলি তোমার কাছে কোনো নন, মানে যা আছে সব কটাই যদি নাম্বার থাকে নন, মানে সব নন জিরো, তাহলে সব সিগনিফিকেন্ট। ঠিক আছে না? তো যদি দুটো নন জিরোর মধ্যে যদি কোনো জিরো থাকে তাহলেও আলটিমেটলি সেগুলো তোমাকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, আর যদি আলটিমেটলি তোমার কোনো নন জিরো ডিজিটের বাঁ দিকে কোনো শূন্য থাকে, ঠিক আছে, আর সেই শূন্যগুলো যদি আলটিমেটলি তোমার কোনো ডেসিমাল পয়েন্টের ডান দিকে হয়, ঠিক আছে, এবং তার আগে যদি অন্য কোনো কিছু না থাকে, কোনো ডিজিট না থাকে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি সেই শূন্যগুলো যেমন এইখানে, যে এইখানে আমি যেটা বলছিলাম আর কি 27 এর আগে শুধু শূন্য আছে, কিন্তু তার আগে ডেসিমাল পয়েন্ট আছে এবং তার আগে কোনো কিছু নেই, সেটা শূন্যই আছে, তাহলে আলটিমেটলি এই সব শূন্যগুলো কিন্তু নন সিগনিফিকেন্ট। আর এইখানে যেমন বলছে অল জিরো টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে না, ডেসিমাল পয়েন্টের ডান দিকে যেগুলো আছে আর কি সেগুলো সব সিগনিফিকেন্ট হবে, যেরকম তোমাকে বলছিলাম আর কি 12 বা 12.0 বা 12.0 সবই আলটিমেটলি কোন মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট তুমি ইউজ করছো সেটা কতটা অ্যাকুরেট সেটা বোঝানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো সব সিগনিফিকেন্ট হবে। ঠিক আছে না, ডেসিমাল পয়েন্ট অ্যান্ড টু দ্য রাইট অফ নন জিরো ডিজিট, ঠিক আছে না, কামিং আফটার ডেসিমাল আর সিগনিফিকেন্ট, তাহলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। মাথা রেখেছে, জিরোস টু দ্য লেফট অফ আ ডেসিমাল পয়েন্ট অ্যান্ড রাইট অফ আ নন জিরো ডিজিট, এই যেমন 1 2 3 পরে জিরো এবং লেফট অফ আর ডেসিমাল পয়েন্ট, সেইগুলো কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে। আর তারপরে হচ্ছে যে যদি আলটিমেটলি তোমার কাছে শূন্য থাকে, ঠিক আছে, সেগুলোকে মানে ডেসিমাল ডেসিমাল নেই, জাস্ট শূন্য আছে, নো ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে, just শূন্য আছে, ঠিক আছে, তাহলে সেগুলো সিগনিফিকেন্ট হবে না যদি সেটা কোনো মেজারমেন্টের মানে অংশ না হয় আর কি, জাস্ট নাম্বার, সেটা কোনো সিগনিফিকেন্ট হবে না, শুধু যেটা নাম্বার আছে সেটাই সিগনিফিকেন্ট হবে। আর যদি আলটিমেটলি সেটা কোনো মেজারমেন্ট হিসেবে তোমাকে দেওয়া হয় তাহলে কিন্তু সব শূন্যগুলোই সিগনিফিকেন্ট, মাত্র বুঝে ব্যাপারটা। এবার দেখো এইসব গল্প মনে রাখা ডিফিকাল্ট, বা তুমি যদি বাংলা চর্চা করো তুমি মনে রেখে ফেলতে পারবে হয়তো, কিন্তু এটা সাইন্টিফিক মেথড আছে, ঠিক আছে, সাইন্টিফিক মেথড অফ শোয়িং দ্য সিগনিফিকেন্ট ফিগার্স। তো সেখানে আমরা এই অর্ডার অফ মানে 10 আর কি, ঠিক আছে, এইভাবে আলটিমেটলি চিন্তা করি জিনিসটাকে। তো এইখানে কোনো একটা মেজারমেন্টকে লেখা হয় এন ইন্টু টেন টু দি পাওয়ার স্মল এন দিয়ে, ঠিক আছে, এবার এনটা হচ্ছে গিয়ে যে কন্টেন্স অল দ্য সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে, আর 10 টু দি পাওয়ার এন এর মাধ্যমে আলটিমেটলি তারপরে কতগুলো শূন্য শূন্য বলতে সেটা কথা চিন্তা করতে পারি, ঠিক আছে। তো যেরকম আলটিমেটলি এখানে দেখো 213.54 এইখানে যেটা আমরা নিয়েছিলাম 213.54, ঠিক আছে, সেইটাকে আমার কাছে ছিল পাঁচটাই, ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি এইখানে 2.1354 এরকম ভাবে লিখতে পারি, লিখে আলটিমেটলি এইখানে আমি 10 টু দি পাওয়ার 2 লিখে দিতে পারি, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা পাঁচটা পাবো। এবার এটা দেখো দরকার নেই, কারণ এইখানে সবকটা শূন্যই, মানে শূন্য কিছু নেই আর কি, সবকটা নাম্বারই আছে, তো সেই কারণে আমার এটা দরকার নেই, বাট এইভাবে করতে পারো, ঠিক আছে। আর যদি এখন এইখানে এটা যেমন আছে 0.0027, এবার এখানে আমি জানি যে আমার কাছে দুখানা সিগনিফিকেন্ট ফিগার আছে কিন্তু অনেক শূন্য শূন্য এখানে রাখা হয়েছে, ঠিক আছে, তো এটাকে আমি কি লিখবো, এখানে আমি যদি লিখি 2.7, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে আলটিমেটলি 2.7 এ জাস্ট সিগনিফিকেন্ট ফিগারটাই রয়েছে। সিমিলারলি আমি যদি 12 লিখি, সেখানে যদি 1.2 লিখি, ঠিক আছে না, 1.2 লিখে 10 টু দি পাওয়ার 1 লিখি, তাহলে এখানে আমি দুখানা সিগনিফিকেন্টই পেয়ে যাচ্ছি, ঠিক আছে।
সিমিলারলি 12300 তারপর পয়েন্ট আছে, 1.2300 ইন্টু 10^4 লিখে দিলাম, তাহলে এখানে আমি জাস্ট সিগনিফিকেন্ট ফিগারটাই পাচ্ছি। মাথার উপরে ব্যাপারটা এইভাবে আমরা সিগনিফিকেন্ট ফিগার বার করতে পারি। আচ্ছা, তো নেক্সট দেখো যেটা আছে আমাদের করতে হবে রাউন্ডিং অফ। ঠিক আছে, তো রাউন্ডিং অফ ব্যাপারটা কি? তো দেখো এখানে আমি এই লাইনটা লিখেছি, আ চেইন ক্যানট বি স্ট্রঙ্গার দ্যান ইটস উইকেস্ট লিঙ্ক। In other words, the accuracy of the final result is divided by the quantity measured with the least accuracy. তো ব্যাপার হচ্ছে গিয়ে যখন তুমি কোনো একটা কিছু মেজার করবে তখন তোমার যে মেজারমেন্টগুলো আসবে আর কি, ঠিক আছে? এবার ধরো তুমি দু তিনটে জিনিস একসাথে মেজার করছো, এবার করে আলটিমেটলি মানে টোটাল মেজারমেন্টের জন্য তোমাকে যোগ করতে হবে বা কিছু করতে হবে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এবার তুমি যখন যোগ করবে তখন প্রত্যেক কটা মেজারমেন্টকেই তোমায় যোগ করতে হবে। এবার সব কটা মেজারমেন্ট হয়তো তুমি একই ইনস্ট্রুমেন্ট দিয়ে করোনি, বুঝতে পেরেছো? এবার যদি একই ইনস্ট্রুমেন্ট দিয়ে না করো, কোনো ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি বেশি থাকবে, কোনো ইনস্ট্রুমেন্ট হয়তো তোমার হচ্ছে গিয়ে ওই ক্যালিপার, ঠিক আছে না, স্লাইড ক্যালিপার যেটা ভার্নিয়ার ক্যালিপার। আবার ধরো কোনো ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে তোমার ওই স্ক্রু গেজ, আবার কোনোটা হয়তো তোমার হচ্ছে গিয়ে তোমার ওই মিটার রুল, এরকম ধরনের কিছু। তো সবকটা তো অ্যাকিউরেসি আলাদা। মিটার রুলের ক্ষেত্রে তুমি ধরো মিলিমিটার পেতে পারো, ঠিক আছে না? ওইটার ক্ষেত্রে হয়তো ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে হয়তো তুমি 1/10 অফ মিলিমিটার নিয়ে কাজ করছো, আবার স্ক্রু গেজের ক্ষেত্রে হয়তো 1/100 অফ মিলিমিটার নিয়ে কাজ করছো। তো সেগুলো আলাদা না? তো সবচেয়ে অ্যাকুরেসি যেটার কম সেইটার হিসেব করে তোমাকে আলটিমেটলি কিন্তু টোটাল মেজারমেন্টটা লিখতে হবে, ঠিক আছে? তুমি স্ক্রু গেজে আলটিমেটলি মানে 1/100 অফ মিলিমিটার নিয়ে কাজ করেছো বলে আলটিমেটলি টোটাল মেজারমেন্টটা যেটা তুমি নিলে সব করা যোগ করে, সেটাতেও আলটিমেটলি তুমি পয়েন্টের পরে আলটিমেটলি তিনখানা শূন্য রাখতে পারো না, বলতে পারো না যে আমার মানে মেজারমেন্টটা আলটিমেটলি মিলিমিটার বা 1/100 অফ মিলিমিটার পর্যন্ত অ্যাকিউরেট। নট নেসেসারি, কিন্তু লাস্টের মাপটা তুমি কিন্তু সেইভাবে করোনি, ঠিক আছে? মানে যেটা তুমি মিটার রুল দিয়ে করেছো, সেটার কথাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? রুলস কী কী আছে? when the digits to be dropped is less than 5, then the preceding digit should be left unchanged, ঠিক আছে? তো যদি আলটিমেটলি তোমার যেটা ড্রপ করতে হচ্ছে সেটা যদি 5-এর কম হয় তাহলে তার আগেরটা আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? আর যদি মোর দেন 5 হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা আগেরটা আছে সেটা এক বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আর যদি আলটিমেটলি ধরো যেটা তোমার ইকুয়ালস যদি 5 হয় ফলোড বাই আ নন জিরো ডিজিট, ঠিক আছে না, দেন দ্য প্রেসিডেন্ট ডিজিট ইজ ইনক্রিজড বাই 1। আর যদি আলটিমেটলি ইকুয়াল টু 5ই হচ্ছে কিন্তু ফলোড বাই এ জিরোস, দেন দ্য প্রেসিডেন্ট ডিজিট ইজ ইনক্রিজ বাই 1 ইফ ইটস অড, ঠিক আছে না? ঠিক আছে না? যদি আলটিমেটলি ইকুয়াল টু 5 হয়, এটা একটু ভেবে রাখো, কিন্তু তার পরেরটা যদি শূন্য হয় তাহলে আলটিমেটলি তার আগেরটা তুমি এক বাড়াবে যদি অড হয়, বুঝতে পেরেছো? আর যদি ইভেন হয় তাহলে সেম রাখবে, ঠিক আছে? ইজ ইনক্রিজ বাই 1 ইফ ইটস অড অ্যান্ড লেফট আনচেঞ্জ ইফ ইটস ইভেন, ঠিক আছে? এবার এই পর্যন্ত মাথায় ঢুকলো ব্যাপারটা। নেক্সট হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট ফিগার্স ইন অ্যারিথমেটিক অপারেশন। অবশ্য তার আগে একটা কথা বলি, মানে এইটা যখন আমি পড়েছিলাম ছোটোবেলায় তখন আমার এরকম প্রশ্ন আসতো আর কি, তোমাদের যদি থাকে সে আমি জানি না, ঠিক আছে? যে আমি এখানে এত কিছু বলে দিলাম আর কি, যে আগেরটাকে তোমাকে এক বাড়াতে হবে এক কমাতে হবে। তো সেই ক্ষেত্রে যেটাকে ড্রপ করতে হবে, একটা কোনো নাম্বার ড্রপ করতে হবে, নাম্বারটা ড্রপ করে দিচ্ছি কেন আমরা, ঠিক আছে না? এই প্রশ্নটা থাকতে পারে। যে দেখো, ধরো তোমার একটা নাম্বার আছে, সেটা হচ্ছে গিয়ে লাস্টে ধরো তোমার 6-7 আছে, ডিসিমেলের পরে হয়তো তোমার ধরো 2 আছে, ঠিক আছে, তারপর একটা 6 আছে, ঠিক আছে, এরকম আছে। তো তুমি আলটিমেটলি 6টা ড্রপ করে আগেরটা যে 2 আছে সেটাকে তুমি 3 করে দিলে, ঠিক আছে, এরকম একটা কিছু করলে, ঠিক আছে? এইবার এটা তো তুমি করছো, এবার প্রশ্ন হচ্ছে কেন করছো হচ্ছে কি ওই প্রথমে যেটা সেন্টেন্সটা পড়লাম ওই উইক লিঙ্কের ক্ষেত্রে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এবার তুমি যখন মাপবে তখন তুমি বুঝতে পারবে না যে এর মধ্যে তোমার কোনটা হচ্ছে গিয়ে তোমার কোন সিগনিফিকেন্ট ফিগারের উপর ভিত্তি করে তোমাকে টোটাল হিসেবটা করতে হবে, ঠিক আছে না? যখন তুমি সব কটা যোগ করছো বা যোগ ফলটা যেটা আসছে সেটা তো হচ্ছে গিয়ে সবচেয়ে কম অ্যাকিউরেট যে মেজারমেন্টটা সেটার উপর ভিত্তি করে করতে হবে। তাহলে আলটিমেটলি তোমার যখন যোগফলটা আসবে সেখানে তো অনেকগুলো সিগনিফিকেন্ট ফিগার থাকবে, তাই না বলো? বিকজ সব কটা তো তুমি একই ইনস্ট্রুমেন্ট নিয়ে মাপোনি। তো এর মধ্যে তোমাকে কি, তোমাকে যদি ওই সবচেয়ে লিস্ট যেটা সেটার উপর ভিত্তি করে তোমাকে যদি করতে হয় তাহলে বাকি সিগনিফিকেন্ট ফিগারগুলো তোমাকে ড্রপ করতে হচ্ছে, তাই না বলো? সেটার কথা এখানে বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, নেক্সট যেটা বলছিলাম, সিগনিফিকেন্ট ফিগার্স ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক অপারেশন, সরি। তো এখানে বলছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, দ্য রেজাল্ট শুড হ্যাভ সেম ডেসিমাল প্লেসেস অ্যাজ দ্য নাম্বার উইথ লিস্ট ডেসিমাল প্লেসেস। তুমি যখন যোগ করবে, ঠিক আছে না, তো বা সাবট্রাক্ট করবে, তোমার যেই নাম্বারটাতে আলটিমেটলি লিস্ট সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, সরি লিস্ট ডেসিমাল প্লেসেস রয়েছে, ঠিক আছে না,
সেইটার উপর ভিত্তি করে কিন্তু তোমার লাস্টের রেজাল্টটা তোমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো? এবার কোনোটাতে আলটিমেটলি মানে আমি এখানে করেছি তাই আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তো লোক এট দ্য নাম্বার উইথ দ্য লিস্ট ডেসিমাল প্লেসের 1 নম্বর কাজ। দ্বিতীয় হচ্ছে গিয়ে রাউন্ড অফ অল দ্য নাম্বারস টু ওয়ান মোর সিগনিফিকেন্ট ফিগার, দেন দ্য নাম্বার কাউন্টেড ইন দ্য previous step, add them and round it off by the previous rule, ঠিক আছে? বোঝা গেল? প্রথমে তো কোনটার সবচেয়ে কম আছে ডেসিমাল প্লেস সেটা ভাবতে হবে, তারপরে রাউন্ড অফ অল দ্য নাম্বারস টু ওয়ান মোর সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে না? রাউন্ড অফ অল দ্য নাম্বারস টু ওয়ান মোর সিগনিফিকেন্ট ফিগার, দেন দ্য নাম্বার কাউন্টেড ইন দ্য প্রিভিয়াস স্টেপ, ঠিক আছে? এটা দেন না এটা দেন হবে আর কি, ঠিক আছে? আর অ্যাড দেম অ্যান্ড রাউন্ড ইট অফ বাই দ্য প্রিভিয়াস রুল, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, ধরো তোমাকে এইগুলোকে অ্যাড করতে হবে, তাহলে 2.4-এর মধ্যে সবচেয়ে লিস্ট ডেসিমেল পয়েন্টস রয়েছে, ঠিক আছে? মানে ডেসিমেল নাম্বার রয়েছে, ঠিক আছে? মানে পয়েন্টের পরে। তো যাই হোক, এইখানে দেখো 3টে রয়েছে, এইখানে 4টে রয়েছে, এইখানে 2টো রয়েছে। তাহলে আমাকে মুদ্রা কথা আনতে হবে হচ্ছে কি ডেসিমেলের পরে একটা নাম্বার, ঠিক আছে? তো এবার আমি যোগ ফোগ করলাম, ঠিক আছে? সব কটাকে আমি যদি যোগ করি, ওই যোগ করার আগে আমাকে বলেছে রাউন্ড অফ অল দ্য নাম্বারস টু ওয়ান মোর সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে? তো এখানে 2.4 আছে, তো এইবার 8.961 আছে, ঠিক আছে? তাহলে এইখানে আমি একটা বেশি করবো আর কি, ঠিক আছে? মানে এখানে তো দুটো আছে, মানে দুটো নেই, মানে বলতে চাইছি যে ডেসিমেল পরে একটা রয়েছে, তাহলে আমাকে একটার বেশিতে আলটিমেটলি রাউন্ড অফ করতে হবে, কথাটা বোঝা পারছে? এইখানে 3টে রয়েছে, তাহলে এইখানে ডেসিমেলের পর আমি দুটো করবো, এখানে যেহেতু একটা আছে এখানে দুটো করবো আর কি, ঠিক আছে? রাউন্ড অফ করবো। এবার রাউন্ড অফ করার হিসেব তো আমরা একটু আগে শিখলাম। এখানে তো 9, 6, 1 আছে, তো এবার এই একটা আমি ড্রপ করতে পারি, কারণ তাহলে যেটাকে বেসিক্যালি মানে এইটা আমি ড্রপ করছি, ঠিক আছে? তাহলে এটা 5-এর কম, তো 5-এর কম বলে আলটিমেটলি এটাকে আমি 6ই রেখেছি, বুঝতে পেরেছো তো? তো এবার এইখানে আমাকে কী করতে হবে, আমাকে দুটো রাখতে হবে, তাহলে 4, 6টা ড্রপ করে দিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো এই নাম্বারটা তো হচ্ছে 5-এর কম, তাহলে আমাকে আগের নাম্বারটাকে বাড়াতে হচ্ছে না, চাপ নিয়ে আমি 0.3 রেখে দিলাম, ঠিক আছে? আর এটা তো দুটোই আছে, আমার কোনো সমস্যা নেই, 9.27 যোগ করলাম, যোগ করে আলটিমেটলি দেখছি 32.66 আসছে, ঠিক আছে? তো এবার 6 মানে হচ্ছে গিয়ে লাস্টের 6টা মানে হচ্ছে 5-এর বেশি, ঠিক আছে? তাহলে আগেরটা আমি 7 করে দিলাম। মাথায় ঢুকছে ব্যাপারটা? মাথায় ঢুকছে? এই হচ্ছে কি হিসেব। আর মাল্টিপ্লিকেশনের সময় আমি সিগনিফিকেন্ট ফিগারটা দেখবো, বুঝতে পেরেছো? এইখানে যেরকম আমি ডেসিমেল প্লেসেস দেখছিলাম, তোমার ডেসিমেল পয়েন্টের পরে কতগুলো আছে সেটা যেমন দেখছিলাম, এইখানে আমরা দেখবো সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে? দ্য রেজাল্ট শুড হ্যাভ দ্য সেম নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার অ্যাজ দ্য নাম্বার হ্যাভিং দ্য লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার, বুঝতে পেরেছো? দ্য লোকেট হুইচ ওয়ান ইজ হ্যাভিং লিস্ট সিগনিফিকেন্ট ফিগার, দ্য রেজাল্ট শুড হ্যাভ দ্যাট মিনি সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে? এবার আমি দুটোকে মাল্টিপ্লাই করছি, এটাতে লিস্ট নাম্বার সিগনিফিকেন্ট ফিগার আছে, তাহলে আমার যে মাল্টিপ্লিকেশনটা আলটিমেটলি হবে সেটাতে এতগুলো মানে দুইখানাই আলটিমেটলি কিন্তু সিগনিফিকেন্ট ফিগার থাকবে, যদিও এইখানে কিন্তু অনেক কটা বেশি আছে, ঠিক আছে? এখানে 4খানা আছে। আমি মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আলটিমেটলি এটা পেলাম, ঠিক আছে? এবার এটা পাওয়ার পর আমাকে দুখানা সিগনিফিকেন্ট আনতে হবে, তাহলে আমি দুখানা সিগনিফিকেন্ট ফিগারে এনে নিলাম, 14 লিখে দিলাম, ঠিক আছে? এবার কেন 14 লিখতে পারলাম, তার কারণ হচ্ছে কি ডিসিমেলের পরে এটা 2 ছিল, 5-এর কম, তাহলে আলটিমেটলি এটা আমি মানে তার পরেরটাও আলটিমেটলি 2 আছে, তো ওটা নিয়ে তোমার চাপ নিয়ে আমাকে করতে হবে তো দুটোতেই, ঠিক আছে না? এবার এটা যদি আলটিমেটলি 5-এর বেশি থাকতো তাহলে হয়তো অন্য কিছু চিন্তা করতে হতো। যাই হোক, আপাতত 14, ঠিক আছে? মাথায় ঢুকেছে ব্যাপারটা? হবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি অর্ডার অফ ম্যাগনিটিউড, ঠিক আছে? এইখানে আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে কি যে কোনো একটা নাম্বার, ঠিক আছে না, সেটা লিখতে গেলে আমাকে বেসিক্যালি যখন আমি এই এক্স ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই এই ফর্মে যখন লিখবো, তখন আমাকে 10 টু দি পাওয়ার কত পাওয়ার দিতে হয়, মুদ্রা কথা, ঠিক আছে? কারণ কখনো শূন্য আসবে আর কি, ঠিক আছে? তো মাথা ঢুকছে? তো তাই যদি আলটিমেটলি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে তোমার যে যে কোনো নাম্বারকে যদি আমি এক্স ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই এইভাবে যদি লিখতে পারি, তাহলে এক্সের ভ্যালু যদি 5-এর থেকে কম হয়, ঠিক আছে না, তাহলে আমরা এই যে অর্ডার যেটা আর কি 10 টু দি পাওয়ার ওয়াই এর ওয়াইটা যেটা আর কি অর্ডার অফ ম্যাগনিটিউড, সেই ওয়াইটাকে ওয়াই রাখবো। 5-এর বেশি যদি হয় তাহলে আলটিমেটলি ওটাকে ওয়াই+1 করে দেবো। মাথায় ঢুকছে? এই হচ্ছে গিয়ে হিসেব। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা দেখো। তাহলে 4.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আছে, তারপর 0.41 আছে, তারপর 0.023, তারপর 57.2, তারপর 10 টু দি পাওয়ার 2 আছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি আমাকে তো প্রত্যেকটা নাম্বারকে এইভাবে লিখতে হবে, এটাই হচ্ছে গল্প। তো তাই যদি আলটিমেটলি হয় আমার 4.36 গল্প নেই, তাহলে 4.36টাকে আমি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 করে দিলাম। এইটা 0.41 ছিল, তাহলে আমি এটাকে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -1 করে দিলাম। এটা তোমার 0.023 ছিল, তাহলে এটাকে আমি 2 ইন্টু -2 করে দিলাম, ঠিক আছে? আর এটা 57.2 ছিল। এবার বুঝতেই পারছো আমাকে একটা নাম্বার রাখতে হবে, তাহলে আলটিমেটলি আমি এটাকে 6 করে দিলাম। তার কারণ হচ্ছে কি এটা যদি তুমি এমনিতে করতে চাও তাহলে তুমি 5.72 লিখলে, ঠিক আছে না? তারপরে আলটিমেটলি তুমি বললে 10 টু দি পাওয়ার -1, হ্যাঁ, 5.72 লিখলে, তারপরে আলটিমেটলি
তুমি বললে যে হ্যাঁ এরকম আলটিমেট 10^1 তুমি এটা লিখতে পারো আর কি, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি হিসেব। কিন্তু এবার দেখো আমার কথা হচ্ছে কি আমাকে তো একটাই ডিজিট রাখতে হবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি এইখানে এই যে 7টা সেটাকে আমাকে ড্রপ করতেই হচ্ছে। তাহলে যদি 7টাকে ড্রপ করি রাউন্ডিং অফের হিসাব অনুযায়ী, তাহলে আগেরটাকে 6 করে দিতে হয়, তাই না বলো? ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো সেইটাই আমি করেছি, 6 × 10^1 করে দিয়েছি, মাথায় ঢুকেছে ব্যাপারটা, ঠিক আছে। তো হলো। আর তারপর হচ্ছে 10^2 তো ছিলই। এবার এইগুলোকে আমি হিসেবটা প্রথমে করি, তাহলে এটা যদি আমি হিসেব করি তাহলে এটা হবে 16, ঠিক আছে। 16 × 10^4 হয়ে যাওয়া উচিত, ঠিক আছে না? তারপর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 12, ঠিক আছে না? তো 12 হলো, ঠিক আছে। 12, আর এইখানে তোমার 10^-2 আছে, আর এইখানে 10^3 আছে, ঠিক আছে। তাহলে 10^1 থাকবে, ঠিক আছে। এইবার আমি আলটিমেটলি এইটাকে আবার ওই একই হিসেব আমি প্রথমে করব, ঠিক আছে। এটা 1.6 ইন্টু চিন্তা করতে পারতাম আমি, ঠিক আছে, 10^5 এরকমভাবে চিন্তা করতে পারতাম, ঠিক আছে। তো 10^4টাকে আলাদা রাখলাম, ঠিক আছে। আর এইটাকে বেসিক্যালি আমি 1.6 ইন্টু 10^1 লিখলাম। এবার 1.6 মানে কত, ওটাকে আমি 2 করতে হবে আমাকে, তার কারণ হচ্ছে গিয়ে রাউন্ডিং অফের হিসেব অনুযায়ী ওটা 6 5-এর থেকে বেশি, আর আমার লাগবে একটাই ডিজিট, তাহলে আলটিমেটলি ওটা 2 করেছি, ঠিক আছে। আর সিমিলারলি নিচের যেটা আছে সেটাকেও আমি 10^1টা আলাদা রেখেছি, আর এটাকে আমি 1.2 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10^1 লিখেছি। এবার 1.2টা যেটা আছে সেটা আলটিমেটলি রাউন্ডিং অফের যেটা যদি মানে খেলাটা যদি খেলি, তাহলে আলটিমেটলি 1.2 আছে, তাহলে আলটিমেটলি কি ওটা আলটিমেটলি 5-এর থেকে কম, তাহলে আলটিমেটলি আমাকে ওইটা ড্রপ করে দিতে হবে এবং আগের নাম্বারটা যেটা থাকা সেটাই থাকবে, তাহলে জাস্ট 1 থাকছে, ঠিক আছে। তো এবার হলো, ঠিক আছে না? এবার এইটা হওয়ার পরে আলটিমেটলি 1 তো বাদ দাও, তাহলে এখানে 10^2 আছে, আর এখানে উপরে আলটিমেটলি 10 কত আছে, 5 আছে, তাহলে ওখানে 10^3 থাকবে। এবার টোটাল নাম্বারটা নিলাম 2 ইন্টু 10^3, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এই নাম্বারটা 5-এর থেকে কম, তাহলে আমার এটা অর্ডার অফ ম্যাগনিটিউড কিন্তু 10^3 থাকবে, মাথা ঢুকছে ব্যাপারটা, মানে 3 থাকবে বেসিক্যালি, ঠিক আছে। এইভাবে আমাকে কাজটা করতে হবে, মাথা ঢুকেছে? আচ্ছা, নেক্সট এবার আমরা চিন্তা করব যে কতগুলো এক্সাম্পল, ঠিক আছে। আমরা এখন পর্যন্ত যা যা শিখলাম, যত আমি এক্সাম্পল করব তত আমার জিনিসপত্রগুলো পরিষ্কার হতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখন এক্সাম্পল করাটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেশ কিছু প্রবলেম সেরকম বললাম, ঠিক আছে। তো দেখো, যত প্রবলেম করবো তত বেটার। তো এবার দেখো এখানে কি বলছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইন দ্য ফলোয়িং। এবার কথা হচ্ছে গিয়ে এইখানে প্রথমে দেখো এখানে 1 নম্বর হচ্ছে 24 সেন্টিমিটার, এইগুলো সব নাম্বার দিয়েছে, ঠিক আছে। তো এবার দেখো প্রথমটার ক্ষেত্রে 24 সেন্টিমিটার আছে, তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার তো বোঝাই যাচ্ছে, তাই না বলো? 2 আর 4, ঠিক আছে। তো সেটা হলো, এগুলো রুল আমরা পড়েছি। তার পরেরটার ক্ষেত্রে 500,300 রয়েছে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আমাদের কিন্তু এইটা কি, এইখানে কিন্তু কোনো এটা যে কোনো কিছুর মাপ, ঠিক আছে না, কোনো কিছুর মেজারমেন্ট সেটা কিন্তু বলা নেই, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে মিটার বা কেজি এরকম কিছু বলা নেই, ঠিক আছে। তাহলে আমরা পাতি এইখানে যেহেতু কিছু বলা নেই সেহেতু লাস্টে দুটো শূন্যকে আমরা অমিট করে দেবো, ঠিক আছে না, বাদ দিয়ে দেবো। তাহলে জাস্ট 4টে পুরো থাকবে, তাহলে 4টে সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। 3 নম্বরে আছে হচ্ছে গিয়ে 2.902, এখানে গ্রাম দেওয়া আছে কিন্তু দরকার নেই, তার কারণ হচ্ছে গিয়ে এখানে আমাকে 4টেকেই ইনক্লুড করতে হবে, তাহলে 4 সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। এই ক্ষেত্রে 442.89 কেজি, তাহলে এইখানে আমার 5টাই হবে, কোনো চাপ নেই। এবার এইখানে দেখো 17.0 সেকেন্ডস রয়েছে, ঠিক আছে। যেহেতু আলটিমেটলি সেকেন্ড রয়েছে সেহেতু আলটিমেটলি ওই ডেসিমেল পয়েন্টের পরে আলটিমেটলি যে জিরোটা সেটাকে আমাদের কিন্তু ইনক্লুড করতে হচ্ছে, ঠিক আছে, সেজন্য 3টে, ঠিক আছে না। আর এইখানে 4.21 ইন্টু 10^12 সেটার ক্ষেত্রে আমরা 3খানা সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কাজ করলাম, ঠিক আছে, হলো। তো এখানে তো ওরকম অর্ডার অফ ম্যাগনিটিউডের মতন করে করাই আছে, ঠিক আছে, যেরকমভাবে সাইন্টিফিক মেথডে করি আর কি, ঠিক আছে, সেটা তো বুঝলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে 0.0005, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটাই সিগনিফিকেন্ট ফিগার নেব, কেন? তার কারণ হচ্ছে গিয়ে এই যে ডেসিমেলটার আগে শূন্য রয়েছে, যদি অন্য কোনো ডিজিট থাকতো তাহলে এই শূন্যগুলোকে ইনক্লুড করতে হতো, কিন্তু যেহেতু নেই সেহেতু আমরা জাস্ট এই 5টা নিয়েই কাজ করছি। তারপর হচ্ছে গিয়ে 500, ঠিক আছে। এবার এই যে 500 আছে, 500টা কিন্তু আলটিমেটলি দেখো এখানে মিটার দেওয়া আছে, আমি এখানে বসাতে ভুলে গেছি, এটা মিটার দেওয়া আছে, ঠিক আছে। তো যেহেতু মিটার দেওয়া আছে না, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এটাকে 3টেকেই আমাকে ইনক্লুড করতে হবে।
তারপরেরটাতে এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে এইখানে এই 25,900 লেখা আছে 25,900, এরপরে না একখানা ডেসিমেল পয়েন্ট ছিল, ঠিক আছে, সেটা আমি এখানে দিতে ভুলে গেছি। তো যেহেতু ডেসিমেল পয়েন্টটা রয়েছে, ঠিক আছে না, সেহেতু আমায় কিন্তু এইখানে এই লাস্টের দুটো শূন্যকে ইনক্লুড করতে হচ্ছে, ঠিক আছে, সেই কারণে আমরা 5খানা নিয়ে আমরা কাজ করছি সিগনিফিকেন্ট ফিগার, মাথায় রয়েছে। নেক্সট বলছে একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে রাউন্ড অফ দ্য ফলোয়িং নাম্বারস অ্যাজ ডাইরেক্টেড, ঠিক আছে। তো এবার এখানে দেখো প্রথম নাম্বারটা দিয়েছে 12.842, ঠিক আছে, এটা 9 নয়, আমার হাতের লেখা তো মানে সাংঘাতিক ভালো, তো সেই কারণে। তো এইখানে যেহেতু 12.842 দেওয়া আছে, তা আমরা জানি কি, এবার এইখানে এটাকে বলছে 3টে ডিজিট পর্যন্ত রাউন্ড অফ করতে, তাহলে এই 12.8 এইটা পর্যন্ত আমাকে রাখতে হবে, ঠিক আছে, তার পরেরটাকে ড্রপ করতে হবে। এবার পরেরটা 5-এর থেকে কম আছে, সেই কারণে আমরা ওটাকে জাস্ট এমনি ড্রপ করে দিলাম, আগেরটাকে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এবার এইখানে আছে 1.852, ঠিক আছে, এখানে দুটো ডিজিট রাখতে বলেছে, তাহলে আমাকে বেসিক্যালি 1 আর 8 রাখতে হচ্ছে, আর 5টাকে ড্রপ করতে হচ্ছে, যেহেতু এটা 5, ঠিক আছে, তো সেই কারণে আমরা আগেরটাকে কিন্তু একের থেকে বেশি, যেহেতু আলটিমেটলি, সেহেতু আমরা আগেরটাকে মানে আমরা এটাকে যেহেতু আলটিমেটলি 8 আছে, ঠিক আছে, সেই কারণে আমরা এটাকে কিন্তু 9 করে দিচ্ছি, যেহেতু এটা 5, ঠিক আছে। আমরা জানি যে যদি আলটিমেটলি ইকুয়াল হয়, ঠিক আছে না, 5 যদি মানে যেটা নাম্বারটা আছে সেটা যদি 5-এর ইকুয়ালই হয়, তাহলে আমরা যদি আলটিমেটলি মানে অড হয় তাহলে আলটিমেটলি একরকম, আর যদি ইভেন হয় তাহলে আরেক রকম, ঠিক আছে না। যেহেতু আলটিমেটলি এটা ইভেন, ঠিক আছে, আগের নাম্বারটা যেহেতু ইভেন, সেহেতু এটা 1 বেড়েছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। এবার এটাতে যদি কনফিউশন থাকে তাহলে এটা আরেকবার একটু বলি, ঠিক আছে। এইখানে দেখো বলছে 1.852, তো ঠিক আছে না, এই যে লাস্টে আমার দুটো ডিজিট রাখতে হবে, এইটা 5 রয়েছে, যেহেতু 5 রয়েছে, 5-এর কম থাকলে আমরা 8ই রাখতাম, দুটোর মধ্যে ওই 1.8ই রাখতাম, যেহেতু 5 আছে সেহেতু আমরা এটাকে 9 করেছি, ঠিক আছে না। এবার তুমি বলবে যে অ্যাকচুয়ালি নিয়মটা কী ছিল, ঠিক আছে, নিয়মটা ছিল হচ্ছে গিয়ে যে যদি অড হয়, ঠিক আছে না, তাহলে একরকম, ইভেন হলে আরেক রকম, ঠিক আছে। কিন্তু সেটা ছিল যখন 5-এর পরে শূন্য থাকবে তখন, এখানে 5-এর পরে 2 আছে, বুঝতে পেরেছো। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই নিয়মটা কাজে লাগাবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য নিয়মটা কাজে লাগাবো, যেটা হচ্ছে গিয়ে যে জাস্ট 5 থাকলে আমরা নাম্বারটা থেকে ইনক্রিজ করি, ঠিক আছে। তারপরেটা দেখো 24.327 আছে, 4টে পর্যন্ত রাখতে বলেছে, এখানে 7 আছে, ঠিক আছে না। তো এইখানে তাহলে আমায় কী করতে হবে, আগের নাম্বারটাকে একটা বাড়াতে হবে, ঠিক আছে না, তাহলে 33 হয়ে যাবে। তো সেটাই করেছি 24.33, ঠিক আছে। তারপরে বলছে 8.997কে 3টে ডিজিট পর্যন্ত করতে, তাহলে আলটিমেটলি কী করতে হবে সেইটা আমরা করে দেবো হচ্ছে গিয়ে 4টাকে 9.00, ঠিক আছে না। তার কারণ হচ্ছে গিয়ে 3টে ডিজিট রাখতে বলেছে, ঠিক আছে, ঠিক আছে, 3টে ডিজিট রাখছি, তাহলে তাহলে কী করতে হয়, আমাকে 8.99 করতে হয়, ঠিক আছে। এবার 8.99 যদি করি, পরের নাম্বারটা তো আলটিমেটলি 7 রয়েছে, ঠিক আছে, 7 মানে 5-এর থেকে বেশি, ঠিক আছে, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাই না বলো। এইবার 0 যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে মানে 9-এর পরে চলে যেতে হবে, তাই না বলো, তাহলে টেকনিক্যালি স্পিকিং এটা 9-এর পরে, এটাও 9-এর পরে, তাহলে এটা বেসিক্যালি 9.00 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে এইটা দেখো 112.15, ঠিক আছে না, এটাকে 4টে ডিজিট পর্যন্ত করতে বলেছে। এবার এইখানে তোমার এই 1 পর্যন্ত থাকবে, পরের ডিজিটটা হচ্ছে গিয়ে তোমার 5, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে আলটিমেটলি একটাকে আমি বাড়াবো না কমাবো, ঠিক আছে, একটা থাকবে, ঠিক আছে। এবার পরের ডিজিটটা 5, তাহলে এবার হচ্ছে গিয়ে যদি এই ডিজিটটা যদি অড হয় তাহলে বাড়াতে হবে, ঠিক আছে না, আর এই ডিজিটটা যদি ইভেন হয় তাহলে যা থাকার তাই থাকবে, কেন, কেননা 5-এর পরে শূন্য রয়েছে বা কিছু নেই মানে, ঠিক আছে, সেই কারণে আমরা এটাকে 1-এর জায়গায় 2 করেছি, যেহেতু এটা অড আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 2.850 দুটো ডিজিট পর্যন্ত করতে বলেছে, এটা 5 আছে, ঠিক আছে, সেই কারণে যেহেতু আলটিমেটলি এটা ইভেন রয়েছে, ঠিক আছে না, 5 যেহেতু আছে পরে শূন্য আছে, তাহলে যেহেতু এটা ইভেন রয়েছে সেহেতু এটা 2.8ই থাকলো, মাথায় ঢুকেছে ব্যাপারটা। নেক্সট প্রবলেম দেখো, বলছে যে এখানে দুখানা নাম্বারকে যোগ করতে হয়, বলছে 0.135 গ্রাম অফ সিলভার ইজ ডিপোজিটেড অন অ্যান আয়রন প্লেট অফ 10.3 গ্রাম, হোয়াট ইজ দ্য টোটাল মাস অফ দ্য প্লেট, ঠিক আছে। এবার দেখো এইখানে দুটোকে যোগ করতে হবে, এবার যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমরা মনে করে দেখো যে যতগুলো ডিজিট থাকবে, ঠিক আছে না, যতগুলো ডিজিট থাকবে তার মধ্যে যেটাতে সবচেয়ে কম ডিজিট আছে সেটা আমাকে রাখতে হবে, ঠিক আছে। তা এইখানে দেখো 4খানা ডিজিট আছে আর এখানে 3খানা ডিজিট আছে, তাহলে আমার ফাইনাল রেজাল্টটাতে 3খানা ডিজিট থাকবে, ঠিক আছে।
তো আমি প্রথমে যোগটা করে নিলাম 0.135 আর 10.3, যোগ করলে 10.435 আসছে, আমাকে তিনখানা রাখতে হবে, ঠিক আছে। তাহলে লাস্টে আমার এখানে 3 আর 5 আছে, ঠিক আছে। আমাকে এই 3 আর 5 থেকে আলটিমেটলি এই যে 4 পর্যন্ত রাখতে হবে। এবার তাহলে কি 3টাকে বাদ দিতে হয়, 5টা তো ড্রপ হচ্ছেই, তাহলে বেসিক্যালি এই আমাকে 3টাকে বাদ দিতে হচ্ছে। এবার 3টা হচ্ছে 5-এর থেকে কম, তাহলে আলটিমেটলি আমরা 10.4 পর্যন্তই রেখে দেবো, চেঞ্জ করবো না, ঠিক আছে। পরেরটা বলছি কি, আ লাইন ইজ ডিভাইডেড ইন্টু 5 সেগমেন্টস, দ্য লেন্থ অফ দ্য সেগমেন্টস আর 8.965 সেন্টিমিটার, 9.0 সেন্টিমিটার, 7.275 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে গিয়ে 4.562 সেন্টিমিটার অ্যান্ড 6.95 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য লাইন? সেম হিসেব, এখানে আমাকে সবচেয়ে কম ডিজিট দিতে আছে। দেখো এখানে তোমাকে যে কটা জিনিসপত্র আছে তুমি যদি চিন্তা করো, ঠিক আছে না, তো এইখানে সব কটাতে তুমি যদি চিন্তা করো যে আমাকে চিন্তা করতে হবে কটা ডিজিট আছে, ঠিক আছে। তো দেখো লিখেছি 9.0 সেন্টিমিটার হ্যাজ ওয়ান সিগনিফিকেন্ট ডিজিট আফটার ডেসিমাল, ঠিক আছে না। সো দ্য রাউন্ডিং অফ the other numbers of two decimal places and adding and then again rounding off we get total length of the line, ঠিক আছে। তাহলে 8.96, 9.0 সব কটাকে তো প্রথমে যোগ করেছি, ঠিক আছে। যোগ করার পর আলটিমেটলি 36.75 এসছে। রাখতে হবে আমাকে ডিসিমাল পরে একটা, ঠিক আছে। তাহলে আমাকে 5টা ড্রপ করতে হচ্ছে, ঠিক আছে। তো যদি 5টাকে ড্রপ করতে হয়, 5-এর পরে কিছু নেই, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা এর পরে আছে হচ্ছে এই 7টা হচ্ছে কি অড, তাহলে একটা বেড়ে যাবে, তাহলে 36.8 হয়ে গেল। মাথায় ঢুকেছে ব্যাপারটা। নেক্সট হচ্ছে গিয়ে ইচ সাইড অফ আ কিউব ইজ মেজার্ড টু বি 7.203 মিটার। হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ দ্য কিউব টু অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিকেন্ট ফিগার, ঠিক আছে। এবার এইখানে দেখো মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার যেটাতে সবচেয়ে কম আছে সেটা নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু গল্প হচ্ছে গিয়ে এইখানে তুমি সবচেয়ে কম টম কিছু পাবে না, তাই না বলো। তার কারণ হচ্ছে গিয়ে যেটা আছে কিউব, তো যেটা আছে সেটা দিয়েই তো মাল্টিপ্লাই করতে হবে, তো সিগনিফিকেন্ট ফিগার তো একই থাকছে, তাই না বলো। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি আমি জাস্ট মাল্টিপ্লাইটা করেছি, সারফেস এরিয়ার জন্য 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। 6টা সারফেস রয়েছে, আর এক একটা সারফেস হচ্ছে গিয়ে এল স্কোয়ার করে হবে, তো 6 ইন্টু 7.203 ইন্টু 7.203। এইবার তোমাকে 4খানা সিগনিফিকেন্ট ফিগারই রাখতে হবে, ঠিক আছে। তো সেটা লিখেছি, ঠিক আছে না, কোরিডোরে। তো এবার 4খানা সিগনিফিকেন্ট যদি ফিগার রাখতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে রাউন্ডিং অফ করতে হবে, ঠিক আছে। তাহলে লাস্টের যে এখানে দেখতে পাচ্ছি এটা 2 পর্যন্ত থাকার কথা, এখানে 3খানা আছে, এখানে 2 পর্যন্ত থাকার কথা, আর লাস্টেতে 9 আছে, তাহলে 2টা 3 হয়ে যাবে, তো সেটাই করেছি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রেও আলটিমেটলি 3টে নাম্বারকে 7.203 3বার মাল্টিপ্লাই করেছি, করার পরে আলটিমেটলি আমার 4টে রাখতে হবে, তাহলে এইখানে আমার এই 7 পর্যন্ত রাখার কথা, এইখানে বেসিক্যালি তারপরে 1 আছে, সেটা 5-এর কম, তাহলে আলটিমেটলি 7টা 7ই রয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমি দেখব দ্য মাস অফ আ বডি ইজ 18.45 কেজি অ্যান্ড ইটস ভলিউম ইজ 2.3 মিটার কিউব। হোয়াট ইজ ইটস ডেন্সিটি? তাহলে মাস বাই ভলিউম করে দেবো, ঠিক আছে। মাস বাই ভলিউম করেছি, এইখানে 18.45 ডিভাইড বাই 2.3। সিগনিফিকেন্ট ফিগার আমাকে মাপতে হবে, কারণ একটা ডিভিশনের গল্প হচ্ছে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার আমার এখানে লিস্ট কত আছে? 2টো। তাহলে করার পরে আলটিমেটলি আমি এই নাম্বারটা পেলাম, আমাকে 2খানা সিগনিফিকেন্ট ফিগার রাখতে হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 2খানা সিগনিফিকেন্ট ফিগার রাখতে গেলে আমি কিন্তু এই 8.0 পর্যন্তই রাখতে পারবো, তারপরটা কিন্তু আর রাখতে পারবো না, ঠিক আছে। এইখানে 0টা আলটিমেটলি একটা ডেসিমেল পয়েন্ট, তার আগে একটা নন জিরো ডিজিট, এবং সেই 0টার পরে একটা নন জিরো ডিজিট আছে, তাহলে টেকনিক্যালি 0টাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে না। তো সেই ক্ষেত্রে আমার যদি 2খানা সিগনিফিকেন্ট ফিগার দরকার, 8.0 পর্যন্তই থাকবে, তার কারণ হচ্ছে তার পরেরটা 5-এর কম, ঠিক আছে, সেই কারণে 8.0 আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ডিটারমাইন দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স in the mass difference between a proton and neutron, given that mass of a proton is 1.672649 into 10 to the power minus 27 kg, mass of a neutron is 1.674954 into 10 to the power minus 27 kg, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, তাহলে আমাকে এটা মাইনাস করতে হবে, আর এখানে অর্ডার অফ ম্যাগনিটিউডের জন্য 10 to the power minus 27টা আলাদা করে করেছি, তা করার পরে আলটিমেটলি আমার এটা এলো, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? তা প্রথমটার ক্ষেত্রে আমাকে এটা তো তোমার মানে লাস্টে আমার জাস্ট কতগুলো ডিজিট মাপতে হবে, তাই না বলো, মানে যেহেতু আমরা যোগ করছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পয়েন্টের পরে এখানে আছে হচ্ছে গিয়ে 3টে 6টা, আর এখানে আছে হচ্ছে গিয়ে 3টে 6টা, তাহলে আলটিমেটলি আমাকে ওই পয়েন্টের পরে অতগুলোই রাখতে হবে, তাই না বলো। তাহলে আলটিমেটলি আমি সেই এটা 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 করেছি, আলটিমেটলি করার পর 10 to the power 27 আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি
এইখানে 2.304 ইন্টু 10⁻³ হয়ে গেল, ঠিক আছে। সো দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার ইজ 4। এবার এইখানে কনফিউশন থাকতে পারে যে এইখানে তো ছখানা নাম্বার ডেসিমেলের পরে থাকার কথা ছিল, ঠিক আছে না, কারণ আমি যোগ করেছি। এদিকে আমি এইখানে 2.305 দিয়ে কাজ চালালাম, ঠিক আছে না, এটা কী করে হলো? তার কারণ হচ্ছে গিয়ে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ডিটারমাইন দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার বলেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি যোগ করার সময় আলটিমেটলি 0.002305 রেখেছি, সেটা ঠিক আছে। এবার আমাকে নাম্বার অফ সিগনিফিকেন্ট বার করতে বলেছে, তো নাম্বার অফ সিগনিফিকেন্ট বার করার জন্য আমাকে কী করতে হবে? এটাকে ওই সায়েন্টিফিক মেথডে লিখতে হবে, লিখে আলটিমেটলি কটা আলটিমেটলি সিগনিফিকেন্ট ফিগার পাই সেইটা বার করতে হবে। সেই কারণে সেইটা আমি বলেছি 4, ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। এরপর নেক্সট দেখো, এই এক্সাম্পল একটু কনফিউজিং, বলছে অবটেন দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং। তো এইখানে দেখো ডিভিশন আছে একটা, এখানে স্কোয়ার রুট আছে, তারপর সেটা যোগ করতে হবে, ঠিক আছে। তো আমি যদি এটা চিন্তা করি, এখানে যে ডিভিশনটা আছে সেইখানে ডিভিশনের ক্ষেত্রে আমার সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কাজ করতে হবে, তাই না বলো? তাহলে এইখানে সিগনিফিকেন্ট ফিগার কিন্তু দুখানা দুখানা করে রয়েছে, তো আমি ডিভাইড করলাম, ঠিক আছে। তো আমার দুখানা সিগনিফিকেন্ট ফিগার দিয়েই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এইখানে ডিভাইড করার পরে যে ফলটা এসেছে সেখানে আমি তিনখানার সিগনিফিকেন্ট ফিগার রেখেছি। কেন রেখেছি? তার কারণ হচ্ছে গিয়ে এইখানে যখন আমি স্কোয়ার রুটটা করব, সেইখানে আমি তিনখানার সিগনিফিকেন্ট ফিগার নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে না, করলাম, ঠিক আছে। করার পরে যখন যোগ করবো তখন মনে রাখতে হবে যে যোগ ফলে কিন্তু আমার যেটা ডেসিমেল পরে লিস্ট যেটা ডিজিট থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে। তো এইখানে আমি স্কোয়ার রুটটা করার পরে আমি 1.45 রেখেছি, কিন্তু মনে রাখতে হবে এইখানে আমার কিন্তু দুখানা মানে সিগনিফিকেন্ট ফিগার থাকার কথা ছিল। তাহলে যদি থাকে তাহলে ডেসিমেলের পরে কিন্তু একটা ডিজিট থাকে, তাহলে আমার যখন ফাইনাল আনসারটা হবে তখন আমার কিন্তু ডেসিমেলের পরে একটা ডিজিট থাকতে হবে, ঠিক আছে। তো সেটা আমি যোগ করার পরে যে 3.57 করেছি সেটাই কিন্তু আমি রাউন্ড অফ করেছি এই এক ঘর পর্যন্ত, কারণ আমাকে এটা মাথায় রাখতে হবে যে এইখানে যোগের ক্ষেত্রে কিন্তু আমি যখন স্টার্ট করেছিলাম এখানে এক ঘরই ছিল আর কি, ঠিক আছে। সেই কারণে আমি এটাকে 3.6 ইন্টু 10⁸ লিখেছি, মাথায় ঢুকলো ব্যাপারটা। নেক্সট আমরা যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে গিয়ে এরার, সেটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তো মনে হতে পারে যে আর কত ইম্পর্টেন্ট বিষয় বোঝাবেন, যাই হোক বলছি আর কি। তো এরার্স হয় হচ্ছে গিয়ে 3 রকম। যখন তুমি মাপামাপি করবে তখন এরারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো 3 রকমের এরার, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক, দ্বিতীয় হচ্ছে গিয়ে র্যান্ডাম, আর তৃতীয় হচ্ছে গিয়ে তোমার গ্রস এরার। এবার দেখো সিস্টেমেটিক এরার বেসিক্যালি হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল এরার, যেরকম আমরা জিরো এরারের কথা বুঝেছি সেরকম, জিরো এরার যেরকম সেরকম। তো এটা তোমার ইনস্ট্রুমেন্টে ফল্টস থাকতে পারে বা পার্সোনাল এরারও থাকতে পারে, ঠিক আছে না। তো অন্য কোনো এক্সটার্নাল কজের জন্য হতে পারে, সেগুলো হচ্ছে সিস্টেমেটিক এরার। এবার এইগুলো কোনোভাবে আলটিমেটলি তুমি মানে এলিমিনেট করতে পারবে না কিন্তু, ঠিক আছে না, এইগুলো কিছু করা যায় না এটাকে, ঠিক আছে না, শুধরানো মুশকিল। তো সেটার জন্য একটা করতে পারো যে ডিফারেন্ট মেথড ইউজ করতে পারো, যে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করলে, ঠিক আছে না। তো অন্য কোনো কারেকশান তুমি ইউজ করতে পারো, যেমন ধরো তোমার যদি তোমার ইনস্ট্রুমেন্টের জিরো এরার থাকে তাহলে তুমি ওটা মানে প্রথমে কারেক্ট করে নিলে, ঠিক আছে, তো ওটাকে মাইনাস বা প্লাস করলে যাই হোক, ঠিক আছে, সেটা একটা হলো। আরেকটা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে গ্রস এরার, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি জাস্ট আমাদের মিস্টেক যেটা, ঠিক আছে না, সেটাকেও আলটিমেটলি ওই সাবধানে করলে আলটিমেটলি সেটা ঠিক হবে, কিন্তু আলাদা করে এটাকে এলিমিনেট করার অন্য কোনো গল্প নেই। কিন্তু র্যান্ডাম এরার যেটা হয় আর কি, ঠিক আছে, যেটা হচ্ছে কজের আননোন, ঠিক আছে না, যেমন এখানে লিখেছি কজেস আর আননোন অ্যান্ড ইন্টারমিডিয়েট টাইপ, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে এটাকে এলিমিনেট করার একটাই উপায়, সেটা হচ্ছে কি অনেকবার তুমি যদি এই ইয়েটা করো, মেজারমেন্টটা নাও, এবং প্রত্যেকটা মেজারমেন্ট নিয়ে যতবার তুমি মেজারমেন্ট নিয়েছো তত দিয়ে যদি আলটিমেটলি ভাগ করে দাও, তাহলে অ্যাভারেজ তুমি যদি নাও তাহলে আলটিমেটলি ওটা মিনিমাইজ হয়ে যায়, বুঝতে পেরেছো যে এরারটা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি যখন কোনো একটা এরারকে যখন লিখি আর কি, ঠিক আছে না, আমরা তো একটা বেসিক্যালি একটা এরার ধরে রাখি যে আমি যে মাপটা মাপছি তার মধ্যে এত এরার থাকতে পারবে, ঠিক আছে না। সেটা ডিপেন্ড করে যে তোমার কতটা অ্যাকিউরেসি আছে তার উপরে, ঠিক আছে না, যে তুমি যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে কাজ করছো সেটার কতটা অ্যাকিউরেসি আছে, এবং তারপরে তুমি যে এতক্ষণ ধরে শিখেছো কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, রাউন্ডিং অফ হ্যান ত্যান এসব যে শিখেছো আর কি, সেসব কাজে লাগিয়ে আমরা বেসিক্যালি এই এরারটাকে আমরা লিখি, ঠিক আছে। তো আলটিমেটলি সেভাবে তো লিখলাম, ঠিক আছে। এবার দেখো, এবার অ্যাড বা সাবট্রাক্ট যখন আমরা এরার করব, ঠিক আছে, তো তখন আলটিমেটলি আমরা কিন্তু এরারটাকে যোগ করবো। মানে মনে রাখবে এরার সবসময় যোগই হয়, এরার সবসময় বাড়ে, কমে না, ঠিক আছে, ঠিক আছে। যখন যোগ বা বিয়োগ করবো তখন আলটিমেটলি এরারটাকে যোগ করবো, ঠিক আছে না। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এরারটাকে এইভাবে করবো, ঠিক আছে। ধরো জেড ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই আছে, তাহলে জেডটা তো আলটিমেটলি যদি এক্স বাই ওয়াই হয় তাহলে এরারটা বেসিক্যালি হচ্ছে কি ডেল্টা জেড
ডিভাইড বাই জেড, মানে যে এরারটা তোমাকে ডেল্টা জেড যেটা তোমাকে অ্যাকচুয়ালি বসাতে হবে, ডিভাইড বাই জেড ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, ঠিক আছে না, এভাবে নিতে হবে। আর যদি আলটিমেটলি পাওয়ার থাকে, এক্সপোনেন্টস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আলটিমেটলি যে এক্সপোনেন্ট হয় সেগুলোকে মাল্টিপ্লাই করতে হয় এই পুরো জিনিসটার সাথে, এটা আগেরটা যেরকম করেছি, সেটা হচ্ছে গিয়ে ডেল্টা জেড বাই জেড উড বি ইকুয়ালস টু, এখানে যেমন এক্স টু দি পাওয়ার এম আছে, ওয়াই টু দি পাওয়ার এন আছে, ওমেগা টু দি পাওয়ার পি আছে, তাহলে এমটাকে সামনে আনলাম, তারপর ইন্টু ডেল্টা এক্স বাই এক্স করলাম, তারপর এনটাকে সামনে আনলাম, ডেল্টা ওয়াই বাই ওয়াই করলাম, এরকম করে সবকটাকে আমরা যোগ করবো, ঠিক আছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা। এবার দেখো একটা এক্সাম্পল করে তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি এটা ডিসকাশনের জন্য, ঠিক আছে। তো এখানে বলছে কোয়ান্টিটি হ্যাভিং দ্য হাইয়েস্ট পাওয়ার শুড বি মেজার্ড বাই দ্য গ্রেটেস্ট অ্যাকিউরেসি। তো সেই কথাটা তো ঠিকই, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে ভেবে দেখো, তুমি যদি কোনো একটা কোয়ান্টিটি থাকে সেটার পাওয়ার যদি তুমি দাও, তো সেই কোয়ান্টিটিকে সেটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, তাই না, বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো মানে সেটা যদি তুমি মাল্টিপ্লাই করো, সেটার এরারটাই তো ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করবে, তাই না, বলো, ওটা তুমি মাল্টিপ্লাই করছো তুমি বারবার করে, ঠিক আছে না। তো সেটা তো একরকম হলো, ঠিক আছে না। নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল, তুমি যদি দেখো, তোমাকে ধরো আলটিমেটলি জি বার করতে হবে, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করতে হবে ফ্রম দিস থিং, কী বলে ওটাকে, আর ওই যে সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে। তো এবার সিম্পল পেন্ডুলাম থেকে আমি যদি জি বার করি, তাহলে সেখানে আমি সলভ করলাম আর কি, জি সলভ করলাম। তো সেটা করার জন্য জি ইকুয়ালস টু 4π² এল ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে, ঠিক আছে। এবার আমাকে চিন্তা করতে হবে কে আমাকে এইখানে ম্যাক্সিমাম এরারের কন্ট্রিবিউশন কার সবচেয়ে বেশি, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে দিয়েছে এল ইকুয়ালস টু 156.2, ঠিক আছে, সরি। তো এইখানে 156.2 আছে, তাহলে ডেসিমেলের পরে একটা ডিজিট আছে, তার মানে মানে ওই রকম অ্যাকিউরেসি আছে। এখানেও আলটিমেট ডেসিমেলের পর একটাই ডিজিট আছে, সেটাও একটা, মানে যেহেতু ওরকম আছে, তাহলে এটাই মানে বেসিক্যালি অ্যাকিউরেসি, তাহলে এই দুটোই আলটিমেটলি কন্ট্রিবিউট করছে, সেটা তো বুঝলাম, ঠিক আছে। তো এবার লেন্থের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি কতটা এরারে কতটা ও কন্ট্রিবিউট করছে, তো এবার আমি যদি চিন্তা করি যে যেহেতু আমার অ্যাকিউরেসি হচ্ছে কি ডেসিমেল প্লেসের পরে মানে একটা ঘর, ঠিক আছে না, তাহলে আমি বলতে পারি যে অ্যাকিউরেসি হচ্ছে কি 0.1 করে, তাই না, বলো, মানে 0.1 সেন্টিমিটার করে, ঠিক আছে, তাই না, মানে কেননা ডিজিটের একটা ডিজিট দেওয়া আছে না ডেসিমেলের পরে, তাহলে আমি বলতে পারি না যে ওইটা 0.1 সেন্টিমিটার হচ্ছে গিয়ে এরা চিন্তা করতে পারি আমি, কেননা আমার অ্যাকিউরেসি তো ওইটাই। এবার যদি সেইটা নিয়ে আমি কাজ করি, তাহলে কি হবে, তো সেইটা হচ্ছে গিয়ে দেখো যে আমি যদি হিসেবটা করি, যে এখানে আমি যদি চিন্তা করি এরার হচ্ছে গিয়ে 0.1 সেন্টিমিটার, তাহলে 0.1 ডিভাইড বাই 156.2, তারপরে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টেজ এরা চিন্তা করলাম যে 0.06% এরার, সেটা চলতে পারে, ঠিক আছে। এবার টাইমের ক্ষেত্রে আমি যখন দেখছি সেটা আলটিমেটলি 2.5, তাহলে মানে ডেসিমেলের পরে এক ঘর, তাহলে আমাকে বেসিক্যালি 0.1 সেকেন্ড আমার অ্যাকিউরেসি ধরে 0.1 সেকেন্ডের বেসিক্যালি এরার চিন্তা করে আমাকে এগোতে হবে। তা সেটা যদি আমি করি যে 0.1 ডিভাইডেড বাই, ঠিক আছে, 0.1 ডিভাইড বাই 2.5, সেরকমভাবে যদি আমি অ্যাকুরেসিটা চিন্তা করি, তাহলে সেটা হতে পারতো, ঠিক আছে না। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে ধরো আমি যখন মেজারমেন্টটা করছি, আমি বলছি যে 0.1 সেকেন্ড হতে পারে, কিন্তু যেটা মেজারমেন্ট করি সেই ইনস্ট্রুমেন্টটা কি 0.1 সেকেন্ড পর্যন্ত অ্যাকিউরেট মেজারমেন্ট দিতে পারে? স্টপ ওয়াচের ক্ষেত্রে, যেটা তুমি মানে যেটা হাতে যে স্টপ ওয়াচ হয় আর কি, ঠিক আছে না, যেটা প্রেস করতে হয়, ঠিক আছে না, সেটা তোমার অ্যাকিউরেট হবে 0.5 পর্যন্ত, বুঝতে পারছো, মানে হাফ সেকেন্ড পর্যন্ত অ্যাকিউরেট মেজারমেন্ট দিতে পারে, মানে হাফ সেকেন্ড করেই ক্যালকুলেটটা হবে। তাহলে আলটিমেটলি 0.1 সেকেন্ড তো আমি পাচ্ছি না, তাই না, বলো, তাহলে পাচ্ছি হচ্ছে 0.5 সেকেন্ডস, তাই না। তাহলে বেসিক্যালি এরার আমার ধরতে হয় 0.5 সেকেন্ড আমার টোটাল মেজারমেন্টে, ঠিক আছে না। এবার আমার মেজারমেন্টটা হচ্ছে কি 2.5, তার মধ্যে 0.5 সেকেন্ড আমার এরারই, তাহলে আমি যদি হিসেবটা করি, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 40%। আর 40% এলো কেন? 40% এলো তার কারণ হচ্ছে গিয়ে আসার কথা ছিল 20%, কিন্তু এসছে 40%, তার সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এর পাওয়ারটা তো স্কোয়ার আছে বাবা, ঠিক আছে না। তাহলে এই যে বলেছি কোয়ান্টিটি হ্যাভিং হাইয়েস্ট পাওয়ার, ঠিক আছে, তাহলে এইখানে পাওয়ার যেহেতু, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাকে এরারটাকে, তাহলে সেটা 40% হয়ে যাচ্ছে। এবার 40% যদি তোমার এরার হয় তোমার কোনো একটা মেজারমেন্টে, সেটা কি রিলায়েবল হয়? একেবারেই নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এরারটাকে কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। তো এবার এই এরারটাকে বাদ দেওয়ার জন্য উপায় কি, যে যেরকম আমি বললাম যে একটা সিস্টেমেটিক, একটা র্যান্ডাম, একটা গ্রস, এইটা হচ্ছে গিয়ে তোমার র্যান্ডাম এরার, ঠিক আছে। তো এই র্যান্ডাম এরার বাদ দেওয়ার জন্য উপায় কি, আমাকে অ্যাভারেজ দিতে হবে, অনেকবার করে আমি মেজারমেন্টটা নেবো, তারপর সবকটার অ্যাভারেজ নেবো, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কী করলাম, যে আমরা 50 অসিলেশনস ক্যালকুলেট করলাম, ঠিক আছে। 50 অসিলেশনস যদি আমি ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে আমার টোটাল টাইম কতটা লাগলো, সেটা হচ্ছে কি 125 সেকেন্ড, ঠিক আছে না। আমার এরার কত 0.5, ঠিক আছে। তাহলে আমি 0.5 ডিভাইড বাই 125 করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কেন টি স্কোয়ার ছিল,
তো করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেখছি 0.8 হলো, ঠিক আছে না? তো 0.8%, 0.8 প্লাস 0.06, ঠিক আছে না? যখন করছি তখন আলটিমেটলি 0.86 আসছে। তো এবার যেহেতু আলটিমেটলি তোমার এই সিগনিফিকেন্ট ফিগারের গল্প আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ডিজিট নেব, ঠিক আছে, ঠিক আছে। তো একটা ডিজিট নেব, তো একটা ডিজিট নিয়েছি, নিয়ে আলটিমেটলি দেখছি যে পরেরটাতে 6 ছিল, তাহলে এটাকে আমি 8-এর জায়গায় 9 করেছি, 0.9%, সেটা তবু চলতে পারে, ঠিক আছে। তো এবার যদি তাই হয় তাহলে এবার যখন আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যখন আমি মাপলাম, যেটা এলো হচ্ছে কি 985.8, যেটা এখানে লিখেছি, তো সেইটাকে কিন্তু আমাকে এইখানে এটা 9% আছে, তো তাহলে 986 করে নিতে হবে, ঠিক আছে। 986 প্লাস মাইনাস 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। এবার এটা প্রশ্ন রাখতে পারে এখানে 986 কোত্থেকে এলো। এবার দেখো এখানে 9 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এরার যেটা আছে আর কি সেটাই আমি এখানে বসিয়েছি আর কি, সেটা তো প্লাস মাইনাস করেছি। আর এখানে 986 ছিল কারণ এখানে 95.8 আছে, তো এখানে আমি ভাগ করেছিলাম যে লেন্থ ছিল একটা আর টাইম ছিল একটা, টাইমটা আমি 125 নিয়ে কাজ করেছি, ঠিক আছে। তাহলে সেটা ডিনোমিনেটরে ছিল, তো সেখানে আমাকে সিগনিফিকেন্ট ফিগার দেখতে হবে, তাহলে 125 মানে 3টে সিগনিফিকেন্ট ফিগার, সেই কারণে আমি 3টে সিগনিফিকেন্ট ফিগারই এখানে রেখেছি, মাথায় ঢুকেছে ব্যাপারটা। এই হলো হিসেব, ঠিক আছে। এবার এইখানে কটা পয়েন্ট আছে সেটা মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে গিয়ে যে টি হ্যাড দ্য হাইয়েস্ট পাওয়ার কন্ট্রিবিউটস দ্য মোস্ট ইন এরার, মেজারমেন্ট শুড বি টেকেন উইথ হাইয়েস্ট অ্যাকিউরেসি, ঠিক আছে না? তো এরার ওয়াজ রিডিউসড বাই স্প্রেডিং দ্য মেজারমেন্ট ওভার আ লঙ্গার ইন্টারভেল, যাতে করে আমাদের এরারটা মানে কম হয়, ঠিক আছে না? তাহলে তো 40% হয়ে যাচ্ছিল। আর কন্ট্রিবিউশন অফ এল ইন এরার ইজ ভেরি স্মল অ্যাজ অ্যাকিউরেসি ওয়াজ আপ টু 1 মিলিমিটার, ঠিক আছে না? সো পুশিং ইট ফাদার হ্যাজ নো পয়েন্ট, ঠিক আছে না? তো এই হচ্ছে কি গল্প। দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার টু বি রিটেন্ড ইন দ্য ফাইনাল রেজাল্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য এস্টিমেটেড পার্সেন্টেজ এরার, ঠিক আছে। তো এটাতে কনফিউশন হতে পারে, সেজন্য আমি এটা অলরেডি একবার বললাম, তবু আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো 0.9% এরার, তুমি ধরো 1% যদি এরার হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি 100 ভাগের 1 ভাগ এরার, তাই না বলো? তো সেই হিসেব যদি করো 985.8-এর সেই হিসেব যদি করো, তাহলে আলটিমেটলি মানে তারও পরের যে ডিজিটটা, ঠিক আছে, সেটা 90% পর্যন্ত রিলায়েবল আর কি, 0.9% মানে তার পরের ডিজিটটার কথা বলছি, মানে 8টা, মানে এটা তো তোমার মানে মানে আনরিলায়েবল আর কি টেকনিক্যালি। তো সেই কারণে আমরা এই ডিজিটটাকে কিন্তু ড্রপ করছি, মাথা ঢুকছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে এই এরার্স যেটা আমরা করলাম এখন, সেটার থেকে প্রচুর অঙ্ক আর কি, ঠিক আছে। তো সেই অঙ্ক না করলে আলটিমেটলি এই বোঝাটা ঠিক পোক্ত হবে না, সেটার জন্য প্রচুর অঙ্ক দেখানোর চেষ্টা করি। তো প্রথম অঙ্ক বলছে টু রেজিস্ট্যান্সেস R1 অ্যান্ড R2 ওহমস আর কানেক্টেড ইন সিরিজ, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনে তো রেজিস্ট্যান্সগুলোকে যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে আমরা জানি যে এরারগুলো আমাকে যোগ করতে হয়, তাই না বলো? তো দুটো রেজিস্ট্যান্স দিয়েছে, R1 100, এটা তো R2 হচ্ছে গিয়ে 200, এরার এখানে 3, এখানে 4, জাস্ট পাতি আমি 100 আর 200 যোগ করে 300 করেছি, আর এরারগুলোকে যোগ করেছি 4 3 7 হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে গল্প। এটা অ্যাডিশনের ক্ষেত্রে হলো। পরেরটা আমি সাবট্রাকশনের জন্য অঙ্কটা রেখেছি। এখানে বলছে দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল টেম্পারেচার অফ আ বডি আর ফাউন্ড টু বি 32.5, এইটা আর হচ্ছে কি 89.6, তারপরে এটা তোমার এরার দিয়েছে। এবার বলছে যে রাইজ ইন টেম্পারেচার কত হবে, ঠিক আছে। তো রাইজ ইন টেম্পারেচার জন্য আমাকে মাইনাস করতে হবে, তো মাইনাস করেছি, 89 থেকে 32 মাইনাস করেছি, ঠিক আছে। তো আলটিমেটলি এসছে 57, ঠিক আছে না? আর কিন্তু এরারটা আমি যোগ করেছি 0.3 আর 0.1 করে 0.4 এসছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। যেহেতু আমরা জানি সাবট্রাকশন হোক অ্যাডিশন হোক আমাকে এরারটা যোগ করতে হয়। এবার নেক্সট হচ্ছে গিয়ে ক্যাপাসিটার অফ আ ক্যাপাসিটেন্স দিস মাচ মাইক্রোফ্যারাড ইজ চার্জ টু আ ভোল্টেজ অফ বি, ঠিক আছে না? এইটা, ঠিক আছে না? হোয়াট উইল বি দ্য চার্জ কিউ অন দ্য ক্যাপাসিটার। এবার আমরা জানি যে কিউ মানে হচ্ছে গিয়ে সি ইন্টু ভি হয়। এবার সেটা তুমি পরনি ক্লাস 12 পড়বে, সেটা পরের কথা, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে কি মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে আমাদের উপায় কি আছে, ওই ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই ডিভাইড বাই ওয়াই। তো সেইটাই করেছি, ঠিক আছে। তো প্রথমে আলটিমেটলি আমাদের কাছে যে এরারটা আছে, ঠিক আছে না, তো এরারটাকে আমি রেশিওতে ভাগ করেছি, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো এইখানে যে দিয়েছে সি এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডেল্টা সি বাই সি হচ্ছে গিয়ে 0.1 ডিভাইডেড বাই 2, বিকজ এইখানে আলটিমেটলি 2 ছিল। আর এইখানে আলটিমেটলি যেটা ভি,
সেটার ক্ষেত্রে আলটিমেটলি আছে হচ্ছে গিয়ে 20 আর 0.2, তাহলে 0.2 ডিভাইডেড বাই আলটিমেটলি 20 করেছি, ঠিক আছে না। তো এইখানে হচ্ছে গিয়ে 5% এরার দাঁড়াচ্ছে, এখানে 1% এরার দাঁড়াচ্ছে, ঠিক আছে না। এটা করে, ঠিক আছে না, এবার এই দুটোকে যোগ করা হয়েছে, ঠিক আছে না। তো করে আলটিমেটলি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 6%, ঠিক আছে। এইবার যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটা আসছে আর কি। এবার তোমার পার্সেন্টেজ এরার তো হচ্ছে গিয়ে 6%, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 4, ঠিক আছে, 4.0 ইন্টু 10⁻⁵, ঠিক আছে। তো সেইটা হলো, ঠিক আছে। এইবার তার সাথে হচ্ছে গিয়ে এই 0.6টা আর কি, যেটা আর কি 6%, সেটাকে আমি অ্যাড করেছি, ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। এবার সেটা করতে গিয়ে আলটিমেটলি আমি কিউটাকে ক্রস মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে না। ক্রস মাল্টিপ্লাই করলে এই যে তোমার যেটা এসছে এইখানে 0.6টা আর কি, সেটা করে আলটিমেটলি আমি এরার কিন্তু আলটিমেটলি 0.24 পেয়েছি। তাহলে 4 ± 0.24 ইন্টু 10⁻⁵ কুলম হচ্ছে গিয়ে আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে দ্য রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু V/I, তাহলে ভি হচ্ছে গিয়ে এত দেওয়া আছে আর আই হচ্ছে গিয়ে এত দেওয়া আছে, ঠিক আছে। সেম আমি ইউজ করব, ঠিক আছে না, ফরম্যাট, ঠিক আছে না। সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু এই দুটোকে নিতে হবে, তাহলে ΔV/V আর ΔI/I সেটা করতে হবে, ঠিক আছে। তো সেটাই আমি করেছি, ঠিক আছে না। তো এবার আলটিমেটলি এখানে জিজ্ঞাসা হচ্ছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরার ইন আর, ঠিক আছে। তো এবার আর যদি বার করতে হয় তাহলে V/I যেটা করার সেটাই আমি করেছি, ঠিক আছে। তাহলে দেখো প্রপোর্শনাল এরার ইন ভি হচ্ছে গিয়ে ΔV/V, সেটা হচ্ছে গিয়ে 5/100, ঠিক আছে না। 100 এখানে 5 ছিল, আর সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজে 5% দাঁড়ালো, ঠিক আছে না। আর প্রপোর্শনাল আই সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি তোমার ΔL/L সেটা করেছি, ঠিক আছে, মানে ΔI/I অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে না। সেটা হচ্ছে গিয়ে আমার দাঁড়াচ্ছে 0.2/10, ঠিক আছে না। তো এটা পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 2%, ঠিক আছে। যদি দুটোকে যদি যোগ করি, ঠিক আছে, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে গিয়ে 7%, তো সেই লিখেছি 7%, ঠিক আছে না। ফর ডিটারমাইন দ্য ভলিউম অফ আ স্ফিয়ার অ্যান এরার অফ 2% ইজ committed in the measurement of radius, determine the percentage error in the volume, ঠিক আছে না। তো এবার দেখো নেক্সট কি বলছে, যে এইখানে যে উই নো দ্যাট দ্য ভলিউম হচ্ছে কি আলটিমেটলি 4/3πr³ হবে, ঠিক আছে না। তাহলে আমাকে এটা এক্সপোনেন্টের রুল, তাহলে আলটিমেটলি 3 ইন্টু ΔR/R করতে হবে, ঠিক আছে। তো সেটাই আমি করেছি, ঠিক আছে। তো পার্সেন্টেজ এরারে আমি কী পেলাম, 3 ইন্টু পার্সেন্টেজ এরারের জন্য আলটিমেটলি এখানে ΔR কত দেওয়া আছে, ঠিক আছে না। তো এরা 2% ইজ কমিটেড বলেছে, ঠিক আছে। তো আলটিমেটলি 3 ইন্টু 2%, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 6%, ঠিক আছে, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। এবার যদি এখানে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আরেকবার বলি যে এইখানে 2% যেটা আমি নিয়েছি, ঠিক আছে না, সেই 2%টা বলেছে ইন রেডিয়াস কিন্তু, ঠিক আছে, মেজারমেন্ট অফ রেডিয়াস, ঠিক আছে না। সেই কারণে আমি এখানে 2% লিখে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেহেতু 3 ইন্টু ΔR/R হচ্ছিল, ঠিক আছে, মাথা ঢুকেছে এই পর্যন্ত। নেক্সট দেখো কি বলছে, দ্য সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্টিং অন আ বডি অফ মাস 50 kg মুভিং ইন আ সার্কেল অফ রেডিয়াস 4 মিটার উইথ আ ইউনিফর্ম স্পিড 10 মিটার/সেকেন্ড ইজ ক্যালকুলেটেড ইউজিং দ্য ইকুয়েশন F equals to mv²/r. If the accuracies of measurement of m, v and r are 0.5 kg, 0.02 meter/second and 0.01 meter respectively, determine the percentage error in the force. তো এবার ফর্মুলা দেওয়া আছে এইখানে, তো অটোমেটিক্যালি তুমি বুঝতেই পারছো এরারের জন্য আমাকে কি করতে হবে, এই এক্সপোনেন্টের রুল লাগাতে হবে। তাহলে আলটিমেটলি ΔM/m প্লাস 2 ইন্টু ΔV/v প্লাস ΔR/R, সেটাই আমি এখানে লিখেছি, ঠিক আছে। তো একটা একটা করে অ্যাকুরেসি মানে হচ্ছে গিয়ে এরারগুলো দেওয়া আছে এক একটার জন্য। তো ΔM/m হচ্ছে গিয়ে দেখো এখানে দেওয়া আছে 0.5, তোমার মাস দেওয়া আছে আলটিমেটলি 50, ঠিক আছে। তো সেটা লিখেছি, করে আলটিমেটলি এটা বার করেছি, ΔV/v বার করেছি 0.02/10 করে 0.002, আর ΔR/R আমি হিসেব করে বার করেছি 0.01/4 ইকুয়ালস টু 0.0025, ঠিক আছে। তাহলে ΔF/f হচ্ছে গিয়ে এই পুরো সবকটা যোগ করে আলটিমেটলি 0.0165 এসছে, ঠিক আছে। তো এবার এটার পার্সেন্টেজ বার করতে হবে, পার্সেন্টেজ বার করার জন্য আলটিমেটলি ΔF/f ইন্টু 100, তার মানে আলটিমেটলি 0.0165 ইন্টু 100, দ্যাট ইজ 1.65%, মাথা ঢুকেছে। কি বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পসিবল এরার ইকুয়ালস টু, এরার হচ্ছে গিয়ে ইয়াংস মডুলাসের ক্ষেত্রে বলছে আর কি, এটা ওয়াই ধরো আপাতত, ঠিক আছে না। ওয়াই ইকুয়ালস টু 4mgl ডিভাইড বাই πd²l, ঠিক আছে না। এবার এইখানে যেটা আমি করেছি আর কি, সেটার মধ্যে একটু গন্ডগোল আছে, বুঝলে তো। সেটা হচ্ছে এই mgl যেটা আছে না, সেইটা স্মল এল হবে, ঠিক আছে না, আর নিচেরটা ক্যাপিটাল এল হবে। এই উপরের যেটা স্মল এল বলছে আর কি, যেটা আমি ক্যাপিটাল লিখে বসে আছি আর কি, যাই হোক এটা স্মল এল হবে। তো স্মল এল কেন হবে, এটা এক্সটেনশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে না, যখন ওটাকে টানা হয়েছে, ঠিক আছে।
তো যাই হোক, সেটা তো দিয়েছে। তো ওয়ার মাস ক্যাপিটাল এম ইকুয়ালস টু 1000 গ্রামস মানে 1 কেজি, অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল দ্যাট ইজ ইকুয়ালস টু 200 সেন্টিমিটার, আর একটা ডি হচ্ছে 0.075 সেন্টিমিটার, এক্সটেনশন যেটা স্মল এল বলছিলাম মানে উপরেরটা আর কি, নিউমেরেটর যেটা বসে আছে সেটা হচ্ছে 0.325 সেন্টিমিটার। ক্যাপিটাল এম ইজ সাপ্লাইড, ঠিক আছে না? তো সেটা তো হলো। তারপরে হচ্ছে গিয়ে তোমার এল ইজ মেজার্ড বাই আ মিটার স্কেল অফ স্মলেস্ট ডিভিশন 1 মিলিমিটার। তা বলে দিচ্ছে কিন্তু তোমার এখানেও তোমার যে এরারটা সেটা 1 মিলিমিটার ধরতে হবে। তুমি সেন্টিমিটারে করো তাহলে আলটিমেটলি কিন্তু তোমাকে এটা 0.1 ধরে কাজ করতে হবে, ঠিক আছে না? তো যাই হোক, সেটা তো হলো। ডায়ামিটার অ্যান্ড এক্সটেনশন আর মেজার্ড বাই আ স্ক্রু গেজ অফ লিস্ট কাউন্ট 0.001 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে এরার কিন্তু এটা দাঁড়াতে হবে, ঠিক আছে? তো এম ইজ সাপ্লাইড অ্যান্ড 4G পাই আর কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাকে এই এম এর ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না আর কি, ঠিক আছে? তো জি তো কনস্ট্যান্ট, সেটা নিয়েও চিন্তা করতে হচ্ছে না। তাহলে আমাকে মেনলি চিন্তা করতে হচ্ছে কি ডায়ামিটারটা, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে প্রথমে তুমি যেটা মেপেছো লেন্থটা সেইটা, আর একটা হচ্ছে কি যেটা এক্সটেনশন আছে সেইটা, বাকিগুলো নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না বিকজ একটা গিভেন আছে, ঠিক আছে না? আর বাকিগুলো তো কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমার যেহেতু এটা এক্সপোনেন্টের রুল লাগাতে হবে, ঠিক আছে না? ডিভিশন আছে এখানে, এক্সপোনেন্টও রয়েছে, তাহলে আমি করব কি, সেটা হচ্ছে গিয়ে ডেল্টা এল বাই এল, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে 2 ডেল্টা ডি বাই ডি, প্লাস হচ্ছে গিয়ে স্মল ডেল্টা এল ডিভাইডেড বাই এল, ঠিক আছে? তো সেটা হচ্ছে গিয়ে ডেল্টা ওয়াই বাই ওয়াই হবে, যেটা এখানে লিখেছি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে? তো নেক্সট এবার তুমি দেখো যে এইখানে ডেল্টা এলটা 1 মিলিমিটার, ঠিক আছে না? তো সেটা হচ্ছে গিয়ে 0.1 সেন্টিমিটার, আর এল হচ্ছে গিয়ে 200 সেন্টিমিটার, সবকটাকে একই জায়গায় নিয়ে এসেছি, ঠিক আছে না? মানে একই ইউনিটে নিয়ে এসেছি আর কি। আর এটা হচ্ছে গিয়ে 0.01 সেন্টিমিটার, আর ডেল্টা ডিটা, আর ডিটা হচ্ছে গিয়ে 0.075, ঠিক আছে না, সেন্টিমিটার, ঠিক আছে? আর ডেল্টা এল যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 0.01, আর এল হচ্ছে গিয়ে 0.325, এসব নিয়েছি। এবার আলটিমেটলি ফর্মুলায় বসিয়ে দিই সব কটা। এবার ওইখানে যেরকম বলেছিল স্ক্রু গেজের জন্য আলটিমেটলি আমার লিস্ট কাউন্টটা সেইভাবে চিন্তা করতে হবে। এখানে 0.01 দেওয়া আছে, ঠিক আছে, 0.001 দেওয়া আছে, ঠিক আছে, লিস্ট কাউন্ট, তো সেটা বসিয়েছি, ঠিক আছে না? ডিভাইড বাই 0.325 ডেল্টা এল বাই ডেল্টা এল বাই স্মল এল করার জন্য। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার ক্যাপিটাল ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল সেইটা। আর এটা হচ্ছে 2 করেছি, তার কারণ হচ্ছে গিয়ে ডি স্কোয়ার আছে ডিনোমিনেটারে, সেটার জন্য। বুঝতে পেরেছি ব্যাপারটা? এই হচ্ছে গিয়ে হিসেব। তো কোরেটোরে আমি সব কটার বার করেছি, ঠিক আছে না? বার করে আলটিমেটলি 0.0302 এসছে। এবার সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমি পার্সেন্টেজে আমি এর একটা ক্যালকুলেট করেছি 3.02%। মাথা ঢুকেছে? দেখো কী বলছে, বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ রিলেটেড টু 4 অবজারভেবলস, ঠিক আছে না? তো সেটা হচ্ছে গিয়ে এ বি সি অ্যান্ড ডি অ্যাজ ফলোস, পি ইকুয়ালস টু এ কিউব বি স্কোয়ার ডিভাইড বাই রুট সি ইন্টু ডি, ঠিক আছে? দ্য পার্সেন্টেজ এরার অফ মেজারমেন্ট ইন এ বি সি অ্যান্ড ডি আর 1%, 3%, 4% অ্যান্ড 2% respectively. What is the percentage error in the quantity p? If the value of p calculated using the above relation turns out to be 3.763, to what value should you round off the result? ঠিক আছে না? তো প্রথম কথা হচ্ছে কি আমি এরারের কথাটা প্রথমে চিন্তা করে নিই, ঠিক আছে না? তো এগুলো সব দেওয়া আছে 1%, 3%, 4%, 2%। তাহলে আলটিমেটলি ডেল্টা পি বাই পি যেটা হবে সেটা তো দেখো এখানে এক্সপোনেন্টের রুল লাগিয়ে আলটিমেটলি 3 ডেল্টা এ বাই এ, 2 ডেল্টা বি বাই বি, তারপর আলটিমেটলি 1/2 ডেল্টা সি বাই সি, তারপর আলটিমেটলি ডেল্টা ডি বাই ডি, এরকম হওয়ার কথা। এবার ডেল্টা এ বাই এ আমাকে বলে দিয়েছে আলটিমেটলি 1%, তাহলে 1/100 হবে। এগুলো করে আলটিমেটলি ডেল্টা এ বাই এ 1/100, ডেল্টা বি বাই বি 3/100, ডেল্টা সি বাই সি হচ্ছে গিয়ে ওই যা দিয়েছে 4/100, ডেল্টা ডি বাই ডি হচ্ছে গিয়ে 2/100, এসব তো করেছি। তারপর আলটিমেটলি ইকুয়েশনে আমি বসিয়ে দিয়েছি যেরকম আমি করেছিলাম আর কি। কোরেডোরে 3 × 1/100 প্লাস 2 × 3/100 প্লাস 1/2 × 4/100 প্লাস 2 ডিভাইড বাই 100 করে আলটিমেটলি 13/100 আসছে, তার মানে আলটিমেটলি 13% এরার হলো, ঠিক আছে? তাহলে সো পার্সেন্টেজ এরার ইন পি উড বি ইকুয়ালস টু ডেল্টা পি বাই পি ইন্টু 100, ঠিক আছে না? দ্যাট ইজ ইকুয়াল টু 13%, ঠিক আছে না? তো এবার কথা হচ্ছে কি রাউন্ড অফের গল্প আছে এখানে একটা, ঠিক আছে? তো বলছে দেয়ারফোর এরার ইজ ডেল্টা পি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে না? তো 3.763 ইন্টু 13 ডিভাইড বাই 100, তো দ্যাট টার্নস আউট টু বি 0.48919, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.5, ঠিক আছে না? এবার দেখো এইখানে আমার যে এরারটা আলটিমেটলি এসছে সেইখানে আলটিমেটলি ডেসিমালের পরে আলটিমেটলি একটা ডিজিট আছে। তো এইখানে
তোমার যে মানে মেজারমেন্টটা সেটাতেও আলটিমেটলি ডেসিমেল পরে একটাই ডিজিট থাকার কথা, তাই না বলো? দেখো, অ্যাজ দ্য এরর ইন পি ইজ in the first decimal place, so the value of p must be rounded off to the first decimal place. Thus, value of p rounded off to appropriate significant figure would be 13.8, যেটা আমার বেসিক্যালি 3.763 ছিল, সেটাকে আমি 3.8 করেছি রাউন্ড অফ করে। তার কারণ হচ্ছে কি এখানে 7-এর পরে 6 ছিল, যেটা 5-এর থেকে বেশি, তাহলে আগেরটা 7-এর জায়গায় 8 হয়ে যাবে, বিকজ আমার ডেসিমাল প্লেসের পরে একটাই সংখ্যা দরকার, তাহলে 3.8 হয়ে গেল। বুঝে গেছে ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব। এবার এর মাধ্যমে আমরা মোটামুটি এই ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মেজারমেন্ট, যেটা ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এ, সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? এবার হতে পারে যে এটা ভিডিওটা অনেক লম্বা হয়েছে, অফকোর্স সেটা তো হবেই, কেননা একবারে আমি পুরোটাই দিচ্ছি। তো এইখানে হতে পারে যে তোমাদের কিছু ইস্যু থাকতে পারে, যে কোনো কোনো জায়গা গণ্ডগোল হলো, সে কী ইস্যু হবে না হবে সেটা একটু, মানে কি ইস্যু হলো, তোমার কোথায় কি অসুবিধা হলো এই পুরো ভিডিওটা একবারে দেখতে বা সেটাকে বুঝতে, আলটিমেটলি সেটা আমাকে একটু জানিও আর কি, ঠিক আছে? এটাই রিকোয়েস্ট।